শুভ বিকেল লিসেনার্স, সবাই শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM এবং অলসো ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আমাদের ফেসবুক পেজে facebook.com/radiodhoni 91.2 FM। তাদের সবাইকে জানাই একটা চমৎকার বিকেলের শুভেচ্ছা, কারণ আজকে আমাদের সঙ্গে আছেন কিছু চমৎকার অতিথি এবং তাদের সঙ্গে আজকে আমাদের খুব চমৎকার বিষয় নিয়ে আলাপ হবে। যেই আলাপ আমরা কারণ আজকে আমাদের সঙ্গে আছেন কিছু চমৎকার অতিথি এবং তাদের সঙ্গে আমরা কারণ আজকে আমাদের সঙ্গে আছেন কিছু চমৎকার অতিথি এবং তাদের সঙ্গে আমরা কারণ আজকে আমাদের সঙ্গে আছেন কিছু চমৎকার অতিথি। আচ্ছা, সো আজকে আমরা তাদের সঙ্গে এমন কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব যেগুলো নিয়ে আসলে আমরা সচরাচর দেখা যায় যে আমাদের কর্মব্যস্ত জীবনে অনেক সময় অনেক কিছু বাদ পড়ে যায় বা অনেক কিছু আমরা ভাবার অবকাশ পাই না। তো সো ইয়াং জেনারেশন যারা আছে আমাদের সাথে, ঠিক ইয়াং জেনারেশনের কিন্তু এই বয়সটা এমনই যে তারা তাদের নিজেদের পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি অন্যান্য মানুষদের জন্য কিন্তু চিন্তা করতে পারেন। তো ঠিক সেই রকম কিছু মানুষ যারা কিনা নিজেদেরকে অন্যদের জন্য বিলিয়ে দেন এবং অন্যদের ভালোর কথা চিন্তা করেন, যাদের জন্য আসলে পৃথিবীটা এখনো টিকে আছে, এখনো অনেক মানুষ বা অনেক প্রাণী বা অনেক যারা অবহেলিত তারা এখনো বেঁচে আছেন কিছু মানুষের জন্য, কারণ আমরা সবাই কিন্তু লাইফে মোটামুটি নিজেদেরকে নিয়ে ভাবি। সো পরিচয় করে দিচ্ছি আমার পাশে দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সোশ্যাল সার্ভিসেস ক্লাবের দুজন খুব গুরুত্বপূর্ণ মেম্বার্স। একজন হচ্ছেন প্রেসিডেন্ট তাহমিদ জামান ভাইয়া আর আরেকজন হচ্ছেন জেনারেল সেক্রেটারি রবিউল ইসলাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর রেডিও ধ্বনিকেও ধন্যবাদ আমাদের এইভাবে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের ইভেন্ট বা আমাদের প্রোগ্রাম আমরা কি করি সেগুলো আপনাদের মানে চারিদিকে হচ্ছে ছড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমাদের রেডিও ধ্বনির একটা পারপাস থাকে সবসময় যে ভালো কাজগুলোকে আমরা চাই যে সবসময় প্রমোট থাকুক এবং ভালো কাজগুলোকে নিয়ে আমরা সামনে আগাতে চাই, কারণ এই পৃথিবীটা যেন সবসময় সুন্দর থাকে, এতটুকুই। তো ভাইয়া, আজকে আমরা একটা মানে ক্লাবের কথা জানতে পেরেছি যে আপনারা একটা ক্লাবের সঙ্গে সংযুক্ত আছেন। তো এই ক্লাবটা সম্পর্কে যদি আমাকে একটু বলেন, ক্লাবের নামটা কি? আমরা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব ইন নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যান্ড আই থিঙ্ক এটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের মধ্যে অনেক পুরাতন, অলমোস্ট 26 কি 27 বছর চলতেছে। তো আমরা হচ্ছে সবসময় সোশ্যাল সার্ভিস রিলেটেড কাজগুলাই করে থাকি, এগুলোর সাথে সবসময় ইনভলভ হয়ে থাকি। সো এটা আমাদের হচ্ছে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। সো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেভাবে আমরা কাজ করে আসতেছি, এখনও আমরা যেভাবে কাজ করছি, ইনশাল্লাহ সবার সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমরা ফিউচারে অনেক কাজ করতে পারবো। আর আমাদের হচ্ছে স্পেসিফিক কিছু মানে সিলেক্টিভ কিছু ইভেন্ট আছে, আর যে কোনো প্রতিকূল পরিস্থিতি বা কিছু মোকাবেলা করার জন্য আমরা নর্থ সাউথ থেকে সবসময় সাপোর্ট পেয়ে থাকি। তো সেই অনুযায়ী আমরা এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছি। আমি শুনে খুবই মানে অবাক হলাম যে 26-27 বছর যাবত এই সোশ্যাল সার্ভিসেস ক্লাবটা আছে, মানে আপনারা কাজ করে যাচ্ছেন নর্থ সাউথের শুরু থেকে এখন পর্যন্ত। এই ক্লাবটা কিন্তু জেনারেশন বাই জেনারেশন চলে আসছে। সো এটা একটা একটা দীর্ঘস্থায়ী একটা স্টেবল ক্লাব, যেটা কিনা আসলে অনেক কিছু করে যাচ্ছে। তা আজকে আমরা ভাইয়াদের মুখেই শুনবো যে আসলে তাদের অ্যাক্টিভিটিগুলো কি কি। তো ভাইয়া, আপনি এই ক্লাবের মানে এটা কততম বছর? আমার হচ্ছে আমি ক্লাবে থাকা অবস্থায় আমার এটা 4th বছর চলছে। 4th বছর মানে 4.5 years বলা চলে আর কি। ওকে ভাইয়া, আপনার? আমারও অলমোস্ট 4 years হয়ে গেছে। 2018 এর শুরুর দিকে আমি এই ক্লাবে জয়েন করি। আচ্ছা, হঠাৎ করে কি বুঝে এই ক্লাবে আপনারা জয়েন করলেন? অ্যাকচুয়ালি আমার পার্সোনাল পছন্দই ছিল। আমি হচ্ছে আমার স্কুল লাইফ কলেজ লাইফ থেকে দেখা যাচ্ছে সোসাইটির জন্য কিছু করতে চাইতাম, সার্ভিস একটা রিলেটেড কোনো কিছুর সাথে সবসময় ইনভলভ থাকতাম। তো আমি যখন নর্থ সাউথে আসলাম, তো তখন এসে দেখলাম যে হ্যাঁ, সোশ্যাল সার্ভিসেস নামের একটা ক্লাব আছে যেটা হচ্ছে বিভিন্ন সময় কাজ করে। আসলে সেই সময়টাও ছিল একটা ক্রুশাল সময়, যে আমরা যখন ক্লাবে মানে ক্যাম্পাসে আসা যাওয়া করছি, তো তখন আমরা মানে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে হবে বা ওখানে ভার্সিটিতে কতটা সময় স্পেন্ড করা যায়, এরকম একটা খুঁজতেছিলাম যে কিভাবে থাকা যায়, কি করা যায়, একটু ভালো কিছু কি করা যায়, হ্যাঁ ভালো কি করা যায় পড়াশোনার পাশাপাশি। সো আমি হচ্ছে তখনই আমার কিছু সিনিয়র ভাইয়েরা ছিল, ওনাদের থেকে আপুদের থেকে খোঁজ পেলাম যে হ্যাঁ, সোশ্যাল সার্ভিসেস ক্লাব যারা অনেক বড় কিছু অনেক সময় অনেক কিছু করে থাকে, যেটা সোসাইটিতে অনেক ভালো অনেক পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। সো আমি চিন্তা করলাম হোয়াই নট NSU-SSC। সো তারপর থেকে আমার NSU-SSC তে জয়েন করা। রবিউল ভাই, আপনার ব্যাপারে?
হ্যাঁ, আমার ব্যাপারে যেটা, আমি নর্থ সাউথে ভর্তি হচ্ছে 2018 এর সামার ব্যাচে। আচ্ছা। তো ভর্তি হওয়ার পরে আসলে মোটামুটি সবাই চায় যে সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে একটু যুক্ত থাকতে, হয়তো কাউকে 2-1 টাকা দিয়ে সাহায্য করলো বা কোনো ব্লাড দিয়ে হেল্প করলো বা যে কোনোভাবেই হোক, কিন্তু একটা যদি প্ল্যাটফর্ম পাওয়া যায় তাইলে সেই জিনিসটা ইজি হয়, মানে কাজ করাটা ইজি হয়, অর্গানাইজড ভাবে একটা কাজ করা যায়, অনেক বেশি হেল্প করা যায়। তো নর্থ সাউথে আসার পর তখন দেখলাম যে নর্থ সাউথে এরকম একটা ক্লাব আছে যারা সোশ্যাল ইস্যু নিয়ে কাজ করে, সোশ্যাল সার্ভিসেস করে, তো সেইখান থেকে আর কি জয়েন করা ক্লাবে। আচ্ছা আচ্ছা, রাইট নাও আজকে আমাদের একটা টপিক আছে, সেই টপিকটার নাম হচ্ছে, একটা ইভেন্টের নিয়ে আমরা আজকে কথা বলবো। ইভেন্টের নাম হচ্ছে অনুষঙ্গ। আপনারা সবাই দেখেছেন। আর এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে জয়েন করে ফেলুন। ফেসবুক পেজে জয়েন করতে হলে facebook.com/radiodhani 91.2 FM এ এসে আপনি আপনার মনের কথা বা কমেন্টসগুলো জানাতে পারেন, বা আপনার এই ক্লাবটা সম্পর্কে বা ইভেন্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুকের পেজে। এবং যারা ফেসবুকে নেই তারা চাইলে কিন্তু আমাদেরকে শুনতেও পারেন আমাদের 91.2 FM এ টিউন করে। তো সো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ভাইয়া ইভেন্টটা সম্পর্কে যদি একটু বলতেন যে কি এটা। আচ্ছা, অনুষঙ্গ, আমাদের ইভেন্টটার নাম হচ্ছে অনুষঙ্গ, যেটা আমরা ইভেন্টটা মেইনলি এটা একটা বৃদ্ধাশ্রম নিয়ে ইভেন্ট। যে আমরা কি করি, বৃদ্ধাশ্রমে এই ইভেন্টে একটা দিন আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে যারা প্রবীণ মানুষজন আছেন তাদের সাথে আমরা একটা দিন ফুল একটা ডে স্পেন্ড করার ট্রাই করি, তাদের সঙ্গে একসঙ্গে বসে খাবার দাবার খাওয়া, তাদের সঙ্গে কথা বলা, এবং দিন শেষে আসার আগ মুহূর্তে তাদের যে সব জিনিসগুলো প্রয়োজনীয়, বিশেষ করে শেষ বয়সে কি হয় মানুষজন মেডিসিন, এরপরে আপনার মেডিকেল সাপোর্টের যে জিনিসগুলো, মেন্টাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, একটু ভালো করে কথা, এই জিনিসগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করি যতটুকু পারি আমাদের পক্ষ থেকে, সন্তানের মতো। এবং আরেকটা জিনিস আমরা যেটা করি যে আমরা এটা নিজেদের থেকে মানে আইডিয়াটা বের করছি যে তাদের সাথে যদি একটু কিছু ফানি গেম টেম খেলা যায় তাদেরও একটু ভালো লাগবে, তারাও আনন্দ পাবে। তো আমরা সেটাও ট্রাই করি, তাদের সাথে কিছু গেম তারা যাতে খেলতে পারে এরকম কিছু গেমসের ব্যবস্থা রাখি এবং প্রাইজের ব্যবস্থা রাখি, যাতে একটা ভালো পরিবেশ ক্রিয়েট করতে পারি ওইখানে একটা দিনের জন্য হইলো। আচ্ছা, অনুষঙ্গ এই ইভেন্টটা বা এই ধরনের ইভেন্ট কবে থেকে করে আসছে বৃদ্ধাশ্রমের সাথে? এটা মেইনলি 2018 এ ফার্স্ট চালু করা হয় অনুষঙ্গ নামে, এরপরে 2019 এ করা হয়, এবং মাঝখানে 2020 and 21 করোনার কারণে এইটা না, শুধু মোটামুটি সব ইভেন্টই আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল। আপনি ছিলেন ভাই 18 সময়? জি, ফার্স্ট ইভেন্টে ছিলাম। সো তখনকার এক্সপিরিয়েন্স ছিল, আমরা অ্যাকচুয়ালি আমি পার্সোনালি কখনো ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রমে যাই নাই। সো আমি যখন গেলাম, এটা ছিল তখন গিভেন্সি ফাউন্ডেশন গাজীপুরে। সো ওইখানকার ওনাদের যেরকম অর্গানাইজ প্রসেস ছিল, তো আমরা গিয়ে ফার্স্টে মনে করেছিলাম যে কি হবে, বা ওখানে গিয়ে তাদের সাথে কিভাবে আমরা কথা বলবো, বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রবীণ মানুষ, তারা কি আমাদের সাথে কিভাবে মিলামিশা করবে কিনা, বা তারা আমাদেরকে দেখে আবার আনকমফোর্ট হয় কিনা, বা এমন কিছু আমার পার্সোনাল ধারণা ছিল। কিন্তু ওখানে গিয়ে আমরা যেটা দেখলাম যে না, মানে তারা এত সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করেছে যে মানে আমরা এটা কখনো ভাবতেই পারি নাই। সো মানে ওইটা একটা অসাধারণ মুহূর্ত ছিল। তারপরে চলে আসার সময় তো আমার খুবই খারাপ লাগতেছিল যে যদি আরো কিছু সময় ওনাদের সাথে থাকা যেত, আরো কিছু সময় ওনাদের সাথে স্পেন্ড করা যেত। কিন্তু আনফরচুনেটলি আমরা সেকেন্ড যখন ইভেন্ট করতে যাই বা তারপর যখন ইভেন্ট করতে যাই, তখন যেহেতু তারা বয়োজ্যেষ্ঠ মানুষ, করোনার একটা সিচুয়েশন ছিল, তাদের ইন্টারাকশনে আসে, সেনসিটিভ টাইম, তো ইন্টারাকশনটাও আমরা অ্যাভয়েড করতে চাইলাম যে তাদের সুস্থতা বিচার করে বা চিন্তা করে। সো তারপরে আমরা আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই বছরই আবার পারমিশনটা নেওয়ার জন্য অ্যাপ্লাই করি। তো আমাদের অথরিটি থেকে অ্যাপ্রুভ করা হয় যে হ্যাঁ তোমরা আগাইতে পারো, এটা নিয়ে তোমরা কাজ করতে পারো। তো আমরা এখন আমরা এটা একটু কমে গেছে, মোটামুটি সবারই বুস্টার ডোজ কমপ্লিট হয়ে গেছে। জি, বুঝতে পেরেছি। সো আপনাদের ফার্স্ট এক্সপেরিয়েন্সটা তাহলে মোটামুটি ভালোই ছিল? হ্যাঁ, অনেক ভালো। এই পর্যন্ত আপনারা মানে কটা ওল্ড হোমে গিয়েছেন? আমরা এটা দিয়ে 2টা ওল্ড হোম হবে, কারণ আমরা ফার্স্ট টাইম যেটা সেটাও গিভেন্সিতে করছিলাম, এবারে আমরা যেটা অ্যাটেম্প্ট নিচ্ছি যে আমরা গিভেন্সিতে করব, কারণ এখানে মানে যারা বৃদ্ধ থাকেন তাদের সংখ্যাটা অনেক বেশি এবং জায়গাও আছে অনেক ভালো। তো তাদের সাথে আমরা যেই পারপাজে মানে ওল্ড এজ হোমে যাই, তো সেটা এইখানে একটু মানে ফ্যাসিলিটিটা বেশি পাওয়া যায়, যার জন্য আমরা এটা আর কি প্রেফার করছি। আচ্ছা, তার মানে আপনাদের নেক্সট যে ইভেন্ট আসছে অনুষঙ্গের, এটা কবে নাগাদ হতে যাচ্ছে?
এটা হচ্ছে আমরা সামনের মাসের 14 তারিখে আমরা করতে যাচ্ছি। 14th অক্টোবরে সারাদিন ব্যাপী হবে এটা, এটা গিভেন্সিতে হবে। জি, গিভেন্সি ফাউন্ডেশন। গিভেন্সি ফাউন্ডেশনের লোকেশনটা কোথায়? এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। তো আমরা হচ্ছে এখান থেকে নর্মালি আমাদের যে মেম্বার্সগুলো আছে তাদেরকে নিয়ে আমরা রওনা দিই সকালে, অনেক সকালেই যাওয়া হয়। গিয়ে দেখা যাচ্ছে ওখানে গিয়েই আমরা হচ্ছে তাদের সাথে মানে আমরা চেষ্টা করি যে আমরা ইন টাইমে যদি পৌঁছাতে পারি তাহলে আমরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ যারা আছে ওনাদের সাথে আমরা নাস্তাটা কমপ্লিট করব, তারপরে তাদের সাথে একটু সময় কাটানোর পরে রবিউল যেটা বললো আর কি যে সারাদিন কিভাবে তাদের সাথে পুরো সময়টা আমরা ইউটিলাইজ করতে পারি, একটা প্ল্যান মাফিক আমরা আগানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, সো এটা হতে যাচ্ছে ভিউয়ার্স এবং লিসেনার্স যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং দেখছেন তারা জেনে রাখুন যে একটা চমৎকার ইভেন্ট হতে যাচ্ছে ঠিক অক্টোবরের 14 তারিখে। সেটা হচ্ছে গিভেন্সি ফাউন্ডেশন, তাই না? গিভেন্সি ফাউন্ডেশনের ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে অনেক বৃদ্ধ আমাদের দাদা দাদি নানা নানি বা আমাদের খুব সিনিয়র যারা মানুষ আছেন সেরকম খুব আপন মানুষেরা আছেন, এবং সেই আপন মানুষদের কাছে কিন্তু চলে যাবে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের একটা টিম। আপনাদের টিম থেকে মোট কতজন যান আপনারা যখন যান? আমরা অলমোস্ট 100 এর মতো। মাই গড, এত? হ্যাঁ, আমাদের মেম্বার অনেক বেশি ক্লাবের, অলমোস্ট 160 প্লাস। সো আচ্ছা আচ্ছা আচ্ছা, চাই সবাই যাইতে, তো এখন আমরা পারি না যে কাউকে রেখে যাইতে, কারণ হ্যাঁ কেউ যদি যাইতে চায় তারা তো নিয়ে যাইতে হয়। হ্যাঁ, আর মানে সবাই মিলে যখন একসঙ্গে যান ওখানে ওনাদের নিশ্চয়ই খুব স্পেশাল একটা ফিলিংস হয়। জি, আমিও যে ফার্স্টে যেটাই বলছিলাম যে আমরা কখনো এক্সপেক্ট করি না যে তারা আমাদের ফার্স্টে এত সুন্দর এত ওয়ার্ম ভাবে ওয়েলকাম করে নেবে। তো আমরা যখন গেলাম এত মানুষ দেখে আমি ভেবেছিলাম যে এত মানুষ দেখে তারা মনে হয় বিরক্ত ফিল করবে বা বিরক্ত হবে যে একটা গ্যাঞ্জাম বা একটা কিছু হচ্ছে, এত মানুষ কেন। কিন্তু না, আমি মানে এটা টোটালি আমার ভুল ধারণা ছিল, আমার ভুলটা খুবই বাজেভাবে ভেঙে গেছে যে না, তারা যেভাবে আমাদের ওয়েলকাম করছে আর তারা যেভাবে আমাদের সাথে কথা বলছে, মানে আমরা একজনের সাথে কথা বলতেছি বা আমি একা দেখাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার পাশে কেউ এসে সালাম দিয়ে বলতেছে কোথায় থেকে এসেছেন বাবা, বা কি কেন এসেছেন, আপনাদের রিজনটা পারপাসটা কি, এমন করছে। তো তারাই আগায় আসছে, তারা আমাদের সাথে কথা বলার চেষ্টা করতেছে। সো এইটা মানে আমার এক্সপেকটেশনে অনেক বাইরে ছিল। আমিও মানে অনেক ভালো লাগছে যখন এই সিচুয়েশনটা ফেস করছি। গিভেন্সিতে অনেক মানুষের একটা সমাহার হয় এবং সিনিয়র পারসনরা যারা আছেন যারা নিজেদের সন্তানদেরকে মিস করেন এবং নিজেদের বাচ্চা নাতি, ঠিক ওই বয়সী মানুষগুলো তখন সেখানে দেখা যায় যে ঘোরাফেরা করছে, ওনাদের কাছে একটা অন্যরকম ভালো লাগার ফিলিংস আসে যে হ্যাঁ এই বয়সী তো আমার ছেলেও থাকতে পারে বা আমার নাতি থাকতে পারে, এরা এসছে। এটা একটা দারুণ ব্যাপার, কিন্তু খুবই দারুণ ব্যাপার। আচ্ছা ভাইয়া, এ পর্যন্ত এই দুটো ছাড়া কি আপনারা আর অন্য কোনো অন্য কোনো ওল্ডহোমে গিয়েছেন? আমরা হচ্ছে ফার্স্টে যখন এই ইভেন্টটা শুরু করি তখন আমরা চেষ্টা করেছিলাম যে ঢাকার মধ্যে কোথায় আসে বা ঢাকার আশেপাশে, বেশি দূরে না, কারণ আমাদের একটা ওয়ান ডে একটা ইভেন্ট থাকে, আমাদের স্টে করার কোনো অপরচুনিটি থাকে, যাওয়া আসার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে, টাইম বাউন্ড থাকে। তো আমরা যখন চেষ্টা করলাম তখন কিছু ওল্ড হোম দেখেছিলাম, যেমন উত্তরায় কিছু আছে, আগারগাঁওয়ে কিছু আছে, এদিকে হচ্ছে সাভারে আছে, তো তারপরে এই যে গাজীপুরে যেটা আছে সেটা। সো আমরা যখন সবকিছু বিচার করতে গেলাম যে না কোনটাতে যাওয়া যায়, ইভেন আমাদের যে মেম্বারের কথা মেনশন করা হয়েছে 150 কি 160 মেম্বার, সো সবাইকে তো নিয়ে যাওয়া পসিবল না। যদি আমরা 100 জনও নিয়ে যাই তো ওরা গেলে ওইখানে ব্যাপারটা কতটা হালকা হইতে পারে, মানে ওখানকার গ্যাদারিং বা ওখানকার পরিবেশটা কতটা স্পেসটা হতে পারে। সো সবকিছু বিবেচনা করে আমরা এর আগে যখন করেছি তখনও গিভেন্সিতে করেছি, তো এবারও আমরা ওইটাই ডিসাইড করেছি। তারাও আমাদের সাথে একমত যে হ্যাঁ আপনারা করতে পারেন, তারাও আমাদের অ্যাপ্রুভাল দিয়েছেন যে হ্যাঁ আপনারা করতে পারেন। সো আমরা এবারও চাচ্ছি যে আমরা এবার গিভেন্সিতেই যাই। আর গিভেন্সিতে রবিউল ফার্স্টে যেটা বলেছে যে এইখানে আমাদের হচ্ছে যারা প্রবীণরা আছে তাদের সংখ্যাটা অনেক বেশি, তারা হচ্ছে সবসময় আমাদের সাথে মানে পরিচয় বা একটা থাকেই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যতটা আমাদের পারি, যতটা ম্যাক্সিমাম মানুষের সাথে আমরা রিচ করতে চাবো, যতটা করতে চাবো, তো গিভেন্সি আমাদের এই অপরচুনিটিটা দিয়েছে যে হ্যাঁ আমরা ওখানে করতে পারি। আচ্ছা আচ্ছা, এই গিভেন্সি ছাড়াও কি কখনো এমনিতে কিউরিওসিটি বশত অন্যান্য কোনো জায়গায় আপনারা ভিজিট করেছেন দেখতে যাওয়ার জন্য? হ্যাঁ, আমাদের মোটামুটি ঢাকার ভিতরে তাহমিদ যেটা বললো যে আগারগাঁওয়ে আছে, উত্তরাতে আছে, তো ভিতরে যতগুলো আছে মোটামুটি সবকটা আমরা অ্যাটলিস্ট একবার করে ভিজিট করেছেন। হ্যাঁ, এটা কোথায় করতে পারি। হ্যাঁ, কেন জিজ্ঞেস করলাম, কারণ গেলে কিন্তু অনেকগুলো ওল্ড হোমের অনেক ধরনের সিনারিও, অনেক এক্সপেরিয়েন্স আপনাদের কিন্তু হয়ে যায়। তো সেটার ব্যাপারে যদি একটু বলেন যে বাংলাদেশের আদার্স যে ওল্ড হোমগুলো আছে, মানে সেখানে গিয়ে আপনাদের কি কি ফিলিংস গুলো হয়েছে?
এখন এখানে ব্যাপারটা কেমন হয়েছে যে বিভিন্ন ওল্ড হোমের পলিসি বা বিভিন্ন ওল্ড হোমের মানে পরিচালনার পর্ষদটা বিভিন্ন রকম, ঠিক আছে? সো এখন গিভেন্সিতে যখন গিয়েছি এটা অনেক ওপেন প্লেসে, অনেক বড় একটা জায়গা নিয়ে, জি অনেক বড় একটা লার্জ এরিয়া নিয়ে, তো ওখানে ব্যাপারটা এমন হয়েছে অনেক খোলামেলা, মানে অনেকটা কনজাস্টেড না। কিন্তু এরকম কিছু ইতে আমরা ওল্ড এজ হোম দেখেছি বা গিয়েছি ওখানে, যে সেইখানে জাস্ট একটা বিল্ডিং এর উপরে তারা চেষ্টা করতেছে, তারা বাইরে চেষ্টা করতেছে, কিন্তু তারা সেই প্রপার অ্যাকোমোডেশনটা দিতে পারতেছে না, প্রোভাইড করতে পারতেছে না। সো যখন আমরা এগুলো দেখলাম, তারপরে হচ্ছে ওখানে দেখা যাচ্ছে একটা রুমে তিনজনের স্পেস আটে, কিন্তু ওখানে এতটাই ডিমান্ড বা এতটাই চাহিদা যে সেই জায়গায় তিনজনের জায়গায় আমাদের চারজনেরও অ্যাকোমোডেশন করা হয়েছে। তো এইগুলা দেখে মনে হয়েছে যে না, গিভেন্সির কথা আমি আলাদাভাবে বলবো না, আমরা যদি চাই এটাকে আরো বড় পরিসরে আরো এইভাবে নিয়ে যেতে পারি। আসলে সবাই সবার জায়গা থেকে কিন্তু চেষ্টা করে, এবং প্রত্যেকটা এলাকাতেই বা প্রত্যেকটা জোনে কিন্তু কোন না কোনো মানবিক মানুষ থাকেন, এবং যারা তাদের নিজের সাধ্যমতো চেষ্টা করেন। মানুষের সবসময় যে অনেক টাকা থাকতে হবে তা না, যতটুকু মন আছে ওর ভিতরেই হয়তো তারা চেষ্টা করে যাচ্ছেন যে ছোট্ট একটা পরিসরে যদি ছোট্ট করে কিছু করা যায়, সেখান থেকেই হয়তো অনেকেই অনেকভাবে কাজ করে যাচ্ছেন। তো যাই হোক, সেক্ষেত্রে গিভেন্সি অনেক দূর এগিয়ে গেছেন, কারণ এত বড় এরিয়া এবং এত মানুষের অ্যাকোমোডেশন, এটা আসলে একটা অনেক বড় ব্যাপার। সো আমরা এটার ব্যাপারে আগাই তাহলে। সো আপনাদের এই যে ইভেন্টগুলো হয়, আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের এই অনুষঙ্গে আপনারা কি কি করেন? সো আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকে যে তাদের কি ডিমান্ড আছে। আমাদের ইভেন্টটা যে আগামী 14 তারিখে করব, দ্যাট মিনস যে আমরা 14 তারিখে আমাদের কাজ শুরু করব সেটা না, কিন্তু আমরা দেখা যাচ্ছে গত 1 মাস বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকে আমরা কাজ শুরু করি। আমরা যখন গিভেন্সিতে যাব তখন ফার্স্টে আমরা চেষ্টা করি যে তাদের কি দরকার, মানে আমাদের ক্ষমতার ভিতরে, আমাদের সাধ্যের মধ্যে আমরা তাদের কি প্রোভাইড করতে পারবো। ফার্স্টে আমার এই রবিউল যেটা বললো যে তাদের হচ্ছে মেডিকেল সাপোর্টটা বেশি দরকার, মানসিক সাপোর্টটা বেশি দরকার। আমরা চেষ্টা করি কি যে যেহেতু তারা প্রবীণ, তাদের একটা লাইফের একটা পার্ট হচ্ছে মেডিকেল সাপোর্ট বা মেডিসিন, এগুলোর উপর দিয়ে চলে। তো আমরা সবসময় চেষ্টা করি কি যে আমাদের ওই ইভেন্টে যাওয়ার আগে মেডিকেল ইকুইপমেন্টস গুলা কি লাগতে পারে, কি কি মেডিসিন তারা নেয়, তো সেটারও একটা লিস্ট আমরা নিয়ে এসে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে, আমরা গতবার যেমন চেষ্টা করেছি অলমোস্ট আমরা 2.5 or 3 মান্থসের জন্য আমরা তাদের মেডিসিন গুলো প্রোভাইড করার চেষ্টা করেছি। মেডিসিন ছাড়া আর কি কি আপনারা? মেডিসিন ছাড়া তাদের হচ্ছে এখন ওল্ড এজ হোমে ব্যাপারটা যে তারা কেউ দেখাচ্ছে অল্প হাঁটতে পারে, তার জন্য একটা লাঠি দরকার, তো আমরা একটা ভালো লাঠির ব্যবস্থা করছি। তার মানে আপনারা আগে ওখানকার মেম্বারদের সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসি যে তারা কি চায়, তাদের কি লাগবে না লাগবে, হ্যাঁ, কতজন আছেন না আছেন, তাদের ফিজিক্যাল কন্ডিশনটা কি বা কি লাগবে। আচ্ছা, এবার আসি একটু মেন্টাল হেলথের ব্যাপারে। তাদের মেন্টাল হেলথের জন্য আপনারা কি কি করেন বেসিক্যালি? আচ্ছা, মেন্টাল হেলথের ব্যাপারে সেটা হচ্ছে যে তারা মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝছি আর কি, যে তারা হচ্ছে তাদের মনের ভিতরে অনেক কথা, কিন্তু সেটা বলার বা কোথায় বলবে এটার মানে মানুষজন কম বা সেই জায়গাটা কম। তো তাদের সাথে কথা বলতে গেলে আমরা হয়তো 2টা কথা বলতেছি, কিন্তু তারা দেখা যাচ্ছে এর মাঝখানে তারা 7-8টা কথা বলে ফেলতেছে। মানে তারা বলতে চায় বেশি, কিন্তু শোনার মানুষ মানে পাচ্ছে না তারা। তো আমাদের ওইখানে গেলে আমাদের মেন্টাল প্রিপারেশনটা এরকমই থাকে যে আমরা তাদের কথা শুনবো, তারা কি বলতে চায়, তারা কি গল্প করতে চায়, কি শেয়ার করতে চায়, এটা আমরা শুনবো। তো আমরা শোনার মন মানসিকতা নিয়ে যাই মেইনলি। আচ্ছা আচ্ছা, এমনিতে ফান হিসেবে আপনারা কি কি করেন, যেমন গল্প, গান বা গেমস? হ্যাঁ, গল্প, তাদের সাথে গল্প তো আমরা অলমোস্ট দেখা যাচ্ছে যে সবাই কেউ না কেউ 1-2 বা 3-4 জন একজনের সাথে গল্প করতেছে, উনি কোনো একটা ওনার গল্প, ওনার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতেছে, সেটা আমরা শুনতেছি, সবাই মানে দলবদ্ধভাবে শুনতেছি। এরকম সবসময় চলতেই থাকে। এর মাঝখানে আমরা যেটা করি, আমরা দুপুরের লাঞ্চের পরে তাদেরকে একটু টাইম দিই, যে তাদের রেস্টের জন্য টাইম দিই। এরপরে আমরা দেখা যাচ্ছে হয়তো সন্ধ্যার আগ মুহূর্তে বা একদম বিকেলের দিকে আবার তাদের জন্য একটু গেমসের ব্যবস্থা রাখি, যেটা হয়তো ফানি টাইপ কোনো গেমস হবে, তারাও মজা করতেছে, এই আর কি। আচ্ছা, এটা খুবই আসলে চমৎকার একটা ব্যাপার। কখনো কি মনে হয়েছে যে আমি এখান থেকে আর যাব না, আমি এখান থেকে যাব? আমার পার্সোনালি এটা মনে হয়েছে যে না, আমি ওনাদের সাথে সময়টা আরো বেশি যদি দিতে পারতাম তাহলে আমার আরো ভালো লাগতো। মানে একটা মানসিক যে শান্তি, আমরা সোশ্যাল সার্ভিস দিয়ে যে শান্তিটা পাই, সো এইখানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আর যে ইভেন্ট গুলো আমাদের আছে, এই ইভেন্টে যে কি পরিমাণ মানসিক শান্তি, এইটা যদি মানে কেউ যদি মানে সামনাসামনি ফেস না করে,
তার এই মানে বোধ বিচারটাই আসবে না যে তার শান্তিটার লেভেল কোথায় হইতে পারে, মানসিক ভাবে কি শান্তি পেতে পারে। অন্যরকম ব্যাপার এটা, আসলে ভাষায় আমরা কেউই প্রকাশ করতে পারবো না। অ্যাজ এ হোস্ট আমিও পারবো না, এবং অ্যাজ এ গেস্ট ওনারাও পারবেন না, যে এরকম একটা ঘটনার পরে যে নিজের মেন্টাল বা মানসিক সিচুয়েশনটা কেমন থাকে, যে একটা আত্মতৃপ্তি, যে আমি এখানে গেলাম, এই মানুষগুলোকে সময় দিলাম, হাসি মুখ দেখলাম, একটা অন্যরকম ব্যাপার। এটা কখনোই আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি আসলে স্পিচলেস হয়ে গেলাম, কারণ এই ফিলিংসটা আসলে অনেক অন্যরকম। আচ্ছা, আমি একটু কমেন্টস পড়ে আসি কিছুক্ষণ। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে তো কিছু কমেন্টস পড়া হয়নি। সোহাগ হোসেন ভাইয়া লিখেছেন হাই, যদি আপনাদের পরিচিত কেউ থাকে আমাকে বলবেন। তারপরে সাইফুল মহিম ভাইয়া লিখেছেন টিম এনএসইউ এসএসসি লাভ, মানে উনি আপনাদেরকে ভালোবাসা জানিয়েছেন। মহিবুর রহমান ভাইয়াও লিখেছেন এনএসইউ এসএসসি লাভ, আপনাদের এই সোশ্যাল সার্ভিসেস ক্লাবটাকে কিন্তু অনেকেই ভালোবাসে। মহিবুর রহমান ট্যাগ করেছেন তাহমেদ জামান ভাই আপনাকে। তারপরে রবিউল ইসলাম ভাই আপনাকেও ট্যাগ করা হয়েছে অনেক ভালোবাসা দিয়ে। তারপরে এরকম আরো অনেক অ্যাপ্রিসিয়েশন এসছে ইসমাম হোসেন থেকে ভাইয়া থেকে, রাজেশ সেনগুপ্ত ভাইয়া থেকে, ফাহমি ভাইয়া থেকে, আপু থেকে। তারপরে অনেকেই ভালোবাসা জানিয়েছেন। আবরার হোসেন নাহিয়ান উনিও ভালোবাসা জানিয়েছেন আপনাদের এই ক্লাবকে। তারপরে নির্জনা হোসেন মলি লিখেছেন টিম এনএসইউ এসএসসি ভালোবাসা। খালিদ বিন মোর্শেদ রামিম লিখেছেন টিম এনএসইউ এসএসসি। মানে প্রচুর অ্যাপ্রিসিয়েশন আসছে। হ্যাঁ, তো আসলে অ্যাপ্রিসিয়েশন আসার মতোই একটা ব্যাপার। আমাকে তাহলে একটু জিজ্ঞেস করতে হয় যে আপনাদের যারা মেন্টরস ছিলেন, রাইট নাও তো আপনি আছেন প্রেসিডেন্ট হিসেবে আর ভাইয়া আছেন হচ্ছে জেনারেল সেক্রেটারি হিসেবে, বাট এই সিচুয়েশনে তো আপনারা আগে ছিলেন, আগে তো আপনারা হয়তো ভলান্টিয়ার ছিলেন, সেখান থেকে এখানে কিভাবে আসা এই পদটা? অ্যাকচুয়ালি আপু, আপনি ফার্স্টেই আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার ক্লাব জার্নিটা কতদিনের চলছে। হ্যাঁ, তো 4.5 years, কোয়াইট এ বিগ টাইম। মানে আমার ভার্সিটি শুরু হওয়া, ক্লাব লাইফ শুরু হওয়া, ভার্সিটি শেষ হওয়া, ক্লাব লাইফ শেষ হওয়া, ব্যাপারটা এমন। সো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ইভেন্ট গুলো করি সবকিছুর সাথে আমরা ডিরেক্ট ইনভলভ থাকি। আমি যখন জুনিয়র ছিলাম, আমি যখন হচ্ছে সাব এক্সিকিউটিভ বা তার নিচে ছিলাম, তখন হয়েছে আমার যারা সিনিয়র ছিল, আমার যারা মেন্টর ছিল, তারা আমাকে বলতো যে তুমি এইটা করো, তুমি এইভাবে সামনে আগাও, এইভাবে কাজ করো, তুমি এই মানুষের সাথে যোগাযোগ করো। আমি সেইভাবে তাদের জাস্ট দেখানো ফুটপ্রিন্টে আমি সেইভাবে তাদের দেখানো পথে চলছি। সো ব্যাপারটা এমন হয়েছে যে অ্যাট দ্য এন্ড আমার যেই পজিশনটা, আমার যেইটা, সেখানে আমি অটোমেটিক বলতে সেখানে আমি দেখা যাচ্ছে এইভাবে আসছি যে হ্যাঁ তুমি এই জায়গাটার জন্য অর্দি। সো এর চেয়ে ভালো টিম এনএসইউ এসএসসি বা নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবে আর কোনো অপশন নেই। সো ব্যাপারটা এমন। মানে আপনার কি মনে হয় যে এই পজিশনটাতে আসার জন্য আপনার ঠিক লাইফের কোন ডাইমেনশনের ডেডিকেশনটা বা কিভাবে আপনি কাজ করেছেন? এখন ব্যাপারটা হচ্ছে যখন সোশ্যাল সার্ভিসের কথাটা আসে, সো আমি আগাগোড়াই ছোট থেকেই সার্ভিস রিলেটেড কাজের সাথে সবসময় ইনভলভ থাকতাম। সো এইখানে আমার ওরকম ভাবে যে আমি এই পজিশনে আসবো সেটা ভেবে কখনো কাজ করি নাই। যেটা স্যাটিসফ্যাকশনের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? তো স্যাটিসফ্যাকশনটা যখন আসছে তখন আমি দেখি যে এই যে আসতেছে আজকে হচ্ছে অনুষঙ্গতে আমার কাজ করতে হবে। অনুষঙ্গতে কাজ করতে হবে কি যে আমি আমার মন থেকে ভালোবেসে কাজ করতে হবে। তারপরে আমার নেক্সট যে ইভেন্ট আসছে সেটা অবভিয়াসলি সেটাও কোনো সার্ভিস। সো তখন হবে কি, তখন আমার সেইটাকে প্রায়োরিটি দিয়ে সেইটাতে যেন আমার একটা মানুষ আমার নিজের হাত থেকে যেন একটা মানুষ উপকৃত হয়। আমি জাস্ট এটাই এনশিওর করার চেষ্টা করেছি যে হ্যাঁ সেই মানুষটা যেন আমার হাত থেকে উপকৃত হয়, সে যেন বলে যে হ্যাঁ তুমি কাজটা ভালো করছো। এইভাবে আগায় যাওয়া আর কি। যখনই আপনারা কোনো কাজ করবেন, একটা জিনিস আমি দেখেছি যে কোনো টার্গেটের প্রয়োজন নেই, বাট যে কাজটা করছেন সেটা যদি মন থেকে বা ভালোবেসে করেন, আলটিমেটলি কি সেই জিনিসটা খুব চমৎকার একটা জায়গায় পৌঁছে যায়। এটা না অটোমেটিক্যালি হয়, এবং এটার একমাত্র পাথওয়ে হচ্ছে আমার মনে হয় ভালোবাসা বা ডেডিকেশন, যেটাই বলেন না কেন, মনের ভালোবাসা বা মনের ইচ্ছা শক্তি বা মানুষের প্রতি ফিলিংসটা, এমপ্যাথিটা বা সিম্প্যাথিটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক কিনা ভাইয়া? কারণ এটা না থাকলে কিন্তু এই কাজগুলো করা যায় না। আচ্ছা, তাহলে আমরা আরেকটু কথা আসি, সেটা হচ্ছে যে এই যে আপনারা বিভিন্ন ওল্ড হোম নিয়ে কাজ করছেন, অনুষঙ্গ নিয়ে, এর পাশাপাশি আপনাদের আর কি কি ইভেন্টগুলো হচ্ছে? এখন বর্তমানে আমাদের হচ্ছে অনুষঙ্গটা, তারপর আমাদের যেহেতু আমরা গোটা একটা বছরের একটা টেনিউর থাকে,
সো অ্যাজ এন এক্সিকিউটিভ হিসেবে সবসময় আমরা কি করি, গোলটা সেট করি যে আমার এই বছরের ভিতরে কোন কোন সময় আমি কি কি করতে চাই। যেমন আমার হচ্ছে উইন্টার ক্লোথিং ড্রাইভ আছে, শীত বস্ত্র বিতরণ। সো এটা আমি শীতের জন্য একটা স্পেসিফিক টাইম ঠিক করে রাখি যে শীতের এই সময়টাতে আমরা করতে চাই। আমরা নর্মালি উইন্টার ক্লোথিং ড্রাইভে যাই মানে বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা পড়ে যে জায়গা পঞ্চগড়, হ্যাঁ পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সাইডে। সো আমরা সবসময় চেষ্টা করি যে ওই পাশে গিয়ে ওই পাশে যারা নিডি পিপল, আমরা তো সবাইকে সাহায্য করতে পারি না, আমরা একটা স্পেসিফিক একটা এলাকা চিহ্নিত করি যে হ্যাঁ এইখানকার সিচুয়েশনটা খুবই খারাপ। সো সেখানকার দেখা যাচ্ছে অথরিটি যারা আছেন, উপজেলা নির্বাহী অফিসার বা থানা, তাদের সাথে কমিউনিকেট করি যে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আপনাদের হচ্ছে এইভাবে হেল্প করতে চাচ্ছি, আপনারা আপনাদের ব্যাপারটা কেমন, মানে আপনাদের কি মত, আপনারা কি ভাবছেন। সো আমরা কখনোই নেগেটিভ কোনো রিভিউ পাই নাই তাদের থেকে, আমরা সেইভাবেই কাজ করেছি। সো এটা গেল একটা। সো থ্রু আউট দ্য ইয়ার আমরা এইভাবেই চিন্তা করি। আমাদের যেমন রিসেন্ট এই অনুষঙ্গের পরে একটা ইভেন্ট আসতেছে, এটা হচ্ছে সোশিও ক্যাম্প বলে। জি, সোশিও ক্যাম্প। এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে নভেম্বর কি ডিসেম্বর নাগাদ আমরা শুরু করতে যাচ্ছি। সো এইটা ব্যাপারটা হচ্ছে একটা আইডিয়া জেনারেটিং কম্পিটিশন। সো রিসেন্ট সোশ্যাল যেই প্রবলেমগুলো, ইস্যুসগুলো থাকে, আমরা করি কি সেই ইস্যুসগুলো নিয়ে আমরা একটা কেস কম্পিটিশন অর্গানাইজ করি। এটা হচ্ছে থ্রু আউট দি বাংলাদেশ ইভেন্টটার পরিধি। সো ব্যাপারটা হয় যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা এটাকে রোড শো করি। আমরা রোড শো করি বলতে আমরা ইউনিভার্সিটিতে যাই, গিয়ে ওনাদের ডিপার্টমেন্টে বা বিভিন্ন ডিপার্টমেন্টে বা স্টুডেন্টদের এই জিনিসটা নিয়ে আমরা একটু জানাই যে আমরা সোশিও ক্যাম্প করতেছি, আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রতিনিধি হয়ে আসছি, আপনারা যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন। তো তারা করে কি, তারা দেখা যাচ্ছে জয়েন করে। সো দেখা যাচ্ছে রিসেন্ট একটা কোনো ইনসিডেন্ট, কিছুদিন আগে আমাদের যেই রোড সেফটি যে মুভমেন্টটা হয়েছিল, সো আমরা গত সোশিও ক্যাম্পে এটা নিয়ে অনেক ছিলাম, তৎপর ছিল, আমরা এটা নিয়েই কাজ করেছি। আমাদের ইভেন কেসও ছিল, রোড সেফটি রিলেটেড কেস ছিল, যে এই ইস্যুটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। সো এখানে যেই বিভাগগুলো আছে, বিভাগে যে ভার্সিটিগুলো আছে, বলতে গেলে প্রতিটা ইউনিভার্সিটি থেকেই একটা না দুইটা কি তিনটা টিম থাকেই সবসময়। আচ্ছা, তার মানে সোশিও ক্যাম্প হচ্ছে আপনাদের রিসেন্ট যে আমাদের মানে নাগরিক জীবনে যে রিসেন্ট ইস্যুসগুলো, যে ইস্যুসগুলো আসলে হচ্ছে, যেটা অনাকাঙ্ক্ষিত, সেই ইস্যুগুলো নিয়ে আপনারা কাজ করছেন। তাহলে এটা যদি বলতেই হয়, তাহলে একটা জিনিস আসে যে সোশিও ক্যাম্পের ব্যাপারটা কিন্তু একবারই শেষ হবার না, কারণ এখানে কিন্তু এটা কিন্তু টু বি কন্টিনিউড একটা প্রসেস, এবং এটার ফলো আপের বিষয় থাকে, ফিডব্যাক নেওয়ার বিষয় থাকে, এটা নিয়ে হয়তো আপনাদের অনেক দূর যেতেও হবে, ফাইট করতে হবে। সেটার ব্যাপারে কি ভেবেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যখন এটা নিয়ে কাজ করি আমাদের অনেক সিচুয়েশন আসে। যেমন আমাদের হচ্ছে কিছুদিন আগে আমরা যখন এটা নিয়ে কাজ করছি, তো কিছুদিন আমার যতদূর মনে আছে এটা হচ্ছে 2017 or 16 নাগাদ। সো এমন একটা সলিউশন এসেছে, এটা এক্সিকিউটিভ পর্যায় পর্যন্ত গিয়েছে, একটা কোম্পানির এক্সিকিউটিভ পর্যায় পর্যন্ত গিয়েছে যে না, আমরা সিএসআর অ্যাক্টিভিটি হিসেবে যদি এই কাজটা করতে পারি তাহলে একটা বড় অপরচুনিটি যে হ্যাঁ আমরা ওই প্রবলেমটা সলভ করতে পারবো। সো তখন মানে আমরা তো জাস্ট জিনিসটা অর্গানাইজ করি। সো যখন এই ইভেন্টটা বা এই জিনিসটা যখন ওপরে কোনো এক্সিকিউটিভ, কোনো কোম্পানির এক্সিকিউটিভ পর্যায়ে পর্যন্ত যায়, তখন ওটা ভাবলেই ভালো লাগে যে না, আমাদের হাত থেকে, আমরা ছিলাম অর্গানাইজার, সেই অর্গানাইজেশন থেকে একটা প্ল্যান গিয়েছে, সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট হচ্ছে। সো দ্যাট ক্যান বি আ বিগ অ্যাচিভমেন্ট, একটা হেল্পিং সাপোর্ট আসছে। জি, সো সোশিও ক্যাম্প শুরু হতে যাচ্ছে। জি, এটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই শুরু হবে ইনশাআল্লাহ। এর আগে কি কখনো হয়েছে? হ্যাঁ, সোশিও ক্যাম্প এবার দিয়ে আমরা হচ্ছে 11 নাম্বার বা 11th ইয়ার মানে 11th সিজন করতেছি। সো এর আগেও আমাদের 10 পর্যন্ত হয়েছে। এই পর্যন্ত আপনাদের যতগুলো সোশিও ক্যাম্প হয়েছে, এর মধ্যে কি আপনারা কোনো অবস্টাকল ফিল করেছেন করতে গিয়ে? আমাদের হচ্ছে ইউনিভার্সিটি থেকে, অথরিটি থেকে, তো আমরা তো একটা, আমাদের হচ্ছে ফার্স্টেই নর্থ সাউথ ইউনিভার্সিটি নামটা আসে, তো আমাদের তাদের সাপোর্টটাই সবচেয়ে বেশি দরকার হয়। তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই সোশিও ক্যাম্প নিয়ে কাজ করতে যাই, তখন আমাদের যে ফ্যাকাল্টি, আমাদের যে ইউনিভার্সিটি অথরিটি, অ্যাডমিন, সবার একটা অন্যরকম সাপোর্ট থাকে। ইভেন আমরা যে অনুষঙ্গ নিয়ে কাজ করতেছি, কিছুদিন আগে আমি একটা স্যারের সাথে কথা বলছিলাম, স্যার আমরা অনুষঙ্গ নিয়ে কাজ করতেছি, আপনার যদি কোনো প্ল্যান থাকে আমাদের দিতে পারেন। স্যার বলে ঠিক আছে তোমরা করো, কিন্তু তোমরা সোশিও ক্যাম্প করতেছো না কেন? এরকম একটা সাপোর্ট থাকে। যেমন অনুষঙ্গে আপনারা হচ্ছে কি প্র্যাকটিক্যালি ভিজিট করছেন, আর সোশিও ক্যাম্পের বিষয়টা কি এমন যে সেটা আপনারা রুট লেভেলে গিয়ে
প্রবলেমের ভেতরে ঢুকে কাজ করছেন, নাকি জাস্ট সোশিও ক্যাম্পটা আপনারা হচ্ছে গিয়ে যেটাকে বলে যে অনেকটা পেন অ্যান্ড পেপারস এর মধ্যে লিমিট রাখছেন? পেন অ্যান্ড পেপারস এর মধ্যে অ্যাকচুয়ালি লিমিট রাখা বলতে, আমরা যেহেতু অর্গানাইজার, আমরা দেখা যাচ্ছে রুট লেভেলে যখন কোনো অকারেন্স বা কিছু একটা হয়েছে, যেমন সেফটি, রোড সেফটিটাই বলি, সো অকারেন্সটা যখন হয়েছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কিভাবে আমরা সলভ করতে পারি ফার্দার যেন এটা না হয়, আমরা কিন্তু সেই প্রসেসে যাই। এবং এই প্রসেসটা করতে গেলে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে বাধা আসতে পারে। হ্যাঁ, সেইটা যখন আসে তখন ব্যাপারটা যে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বা আমাদের টিচারদের থেকে আমরা যে পরিমাণ সাপোর্টটা পাই, আমাদের তখন এই বাধাটা কিছু মনে হয় না। আমরা সবসময় মনে করি যে না, ভালোর সাথে থাকতেছি, ভালো করতেছি, সো এখানে কোনো বাধা বা কোনো কিছু আমাদের দমানোর মতো না। অ্যাকচুয়ালি এটা আসলে একটা দারুণ ব্যাপার, বিকজ এই যে সোশিও ক্যাম্পটা, আমার কাছে আগে আমি জানতাম না এটার ব্যাপারে কখনো। আমার কাছে মনে হতো যে আমরা খুবই অসহায় এবং আমাদের হয়তো অনেক কিছুতে কিছু করার নেই, কিন্তু সত্যি কেউ না কেউ কাজ করে যাচ্ছে যে এই নিত্যদিনের যে সমস্যাগুলো বা আমাদের যে রিসেন্ট কোনো ইস্যুসগুলো, যেগুলো নিয়ে আসলে কেউ কিছু আমরা পড়ে যাচ্ছি, নিউজ পেপারে দেখে যাচ্ছি, বাট আমরা আসলে যেতে পারছি না সেই জায়গাটায়, বা আমরা কিছু করতে পারছি না। কিন্তু মানে আমি আজকে জানতে পারলাম বিষয়টা যে এই এনএসইউর যে সোশ্যাল সার্ভিসেস ক্লাব, তারা কিন্তু এই ইস্যুগুলো নিয়ে কাজ করছে। ব্যাপারগুলো হয়তো আপনারা ওভাবে সেভাবে হাইলাইট করেননি, কিন্তু ব্যাক অফ দ্য স্টেজ কিন্তু কাজগুলো চলছে, কাজ হচ্ছে। যেমন আমি আরেকটা ইভেন্টের কথা বলতে পারি, রিসেন্টলি আমরা করে এসেছি ফ্লাড রিলিফ, অলমোস্ট 2 মান্থস হলো। সো ফ্লাড রিলিফে যখন সিলেটে খুবই বাজে অবস্থা চলছে, তো খুবই বাজে অবস্থা চলছিল, একটা এখানে কিন্তু দুইটাকে 3টা ফেজ ছিল, যদি আমি ডিটেইলে বলতে চাই। ফার্স্ট ফেজটা ছিল সিলেটে যখন পানি উঠতেছে, ওঠা শুরু হচ্ছে, তখন কিন্তু অনেকেরই অনেক রকম সাহায্য, গৃহবন্দী হয়েছে এবং সাহায্যও পেয়েছে। কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই কিন্তু যখন পানি নামবে তারপর কি হবে, তখন কি হবে। সো আমরা ওই স্পেসিফিক টাইমটাকে টার্গেট করে আমরা নর্থ সাউথ কমিউনিটির কাছে বললাম যে হ্যাঁ, আমরা এবারে কিছু করতে যাচ্ছি, আপনারা আমাদের সাহায্যে থাকেন। সো আমরা তাকে বললাম, আপনি ডোনেশন করতে চাইলে, টাকা ডোনেশন করতে চাইলে টাকা ডোনেট করতে পারেন, আপনি যদি ক্লোদিং দিতে চান তাও দিতে পারেন, আপনি যদি ফুড মানে শুকনা খাওয়ার, মেডিসিন, যেটা দরকার একটা ফ্লাড এফেক্টেড মানে এলাকায়, আফটার ফ্লাড যে আফটারম্যাথটা আসবে, সেটা মোকাবেলার জন্য আপনারা যেটা মনে করেন যে হ্যাঁ এটাই দিতে হবে, আপনারা সেইভাবে আমাদের সাহায্য করতে পারেন। আলহামদুলিল্লাহ এত বেশি সাড়া পেয়েছি, এত ভালোভাবে আমরা সেই জিনিসটা রিকভার করতে পেরেছি যে আমরা সেখানে গিয়ে 7 থেকে 800 পরিবারকে 10 কেজি কোয়ান্টিটি অনুযায়ী, 10 থেকে 15 কেজি কোয়ান্টিটি অনুযায়ী আমরা তাদেরকে গুডি ব্যাগ দিয়ে এসেছি, যার ভিতরে ছিল হচ্ছে ডেইলি নেসেসারি যেগুলা, তারপর হচ্ছে মেডিকেশন যেগুলো ছিল সেইগুলা, পানি, বিশুদ্ধ পানি, ইভেন পানি ফিল্টার করার জন্য যে ওষুধগুলো দরকার হয় আমরা সেগুলো প্রোভাইড করতে পেরেছি। জি, আমরা হচ্ছে এই ঢাকা থেকেই সবকিছু একটা ট্রাক নিয়ে গিয়েছিলাম, ওখানে প্রায় 450 কেজি, 4500 কেজি পানিতে চলতে পারবে না, এগুলো নিশ্চয়ই আপনারা নৌকাতে করে। জি, আমরা ওখান থেকে সুনামগঞ্জ পর্যন্ত গিয়ে আমরা ওখান থেকে ট্রলার নিয়েছি, ট্রলারে করে আমাদের মানে এটা বিশ্বাস, মানে আমি কখনো এটা কল্পনা করি না, ট্রলারে আমরা একটা ট্রলারে 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করে এমন একটা গ্রামে গেছি যেখানে খুবই কম বন্যার্তদের সাহায্য করা হয়েছে। মানে ওইরকম একটা ফ্লাড এফেক্টেড এরিয়াতে যেখানে আমার 2.5 থেকে 3 ঘন্টা জাস্ট ট্রলারে জার্নি করা লাগছে, মানে কতটা ডিপ, কতটা ভিতরে ছিল ওই গ্রামটা। সো ওখানে গিয়ে আমরা যখন আসলাম, তারা এত হাম্বল ছিল, মানে তারা এত আশ্চর্য হয়ে গেছে যে এখানে আপনারাও আসছেন, এখানে তো নর্মাল যারা বর্ডার গার্ড, তারপর মিলিটারি যারা আসে তারাই তো দেখা যাচ্ছে একবার আসছে, 2 বার আসছে সর্বোচ্চ, কিন্তু আপনারা এত ভিতরে আসছেন। সো আমরা এইভাবে জিনিসগুলো আইডেন্টিফাই করি আর এই রিসেন্ট ইস্যুগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। এই যে আপনাদের যে সোশিও ক্লাবের মেম্বার বললেন 150 to 160, আপনারাই কি এই জিনিসগুলো, এই যে 10 কেজি করে প্যাকেট করা, এগুলোকে প্যাক করা, এগুলোকে লোড করা, আনলোড করা, সবকিছু আমাদের হাতে, তারপরে একদম ট্রলার থেকে তো এটা তো ভাসমান অবস্থায়, ওই মানুষগুলোর হাতে পৌঁছে দেওয়া, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ, খুব ডিফিকাল্ট প্যাকেজিং থেকে শুরু করে তাদের হাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত যতটুকু কাজ সব আমাদের মেম্বার দিয়ে করে। আসলে এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা হয়তো শুনে বোঝা যাচ্ছে না ব্যাপারটা কিরকম, মনে হচ্ছে যে খুব সাধারণ একটা বিষয়, একটা রিলিফ নিয়ে কেউ গেছে, রিলিফটা দিয়ে আসছে। বাট একটা বন্যা কবলিত এলাকায় সেখানে পরিবারের জন্য পরিবার ভাগ করে করে এই বিষয়গুলোকে
মানে মানুষে মানুষে পৌঁছে দেওয়া এবং প্যাকেটগুলোকে, আমি জানি না আপনাদের তারপরে ফিজিক্যাল কন্ডিশন কি ছিল, আপনারা কতদিনের রেস্টে ছিলেন? আমরা যখন গিয়েছি তখন আমাদের 20 থেকে 25, আমাদের অথরিটি থেকে ফার্স্টে আপনি যেটা বলছিলেন বাধা আসে কিনা, বাধার জায়গাটা আমি বলি, অথরিটি থেকে আমাদের কিছু কনসেন্ট ছিল যে তার অবশ্যই সাঁতার জানতে হবে, তারপরে প্রপার যে সেফটি মেজার্স গুলো ছিল সেগুলো তাদের ফলো করতে হবে, আর 25 জনের বেশি নেওয়া যাবে না। সো এখন চিন্তা করেন আমাদের ওখানে 150 জন মেম্বার, কাকে ছেড়ে কাকে নিব। এমনও সিচুয়েশন হয়েছে আমার একটা জুনিয়র এসে বলে ভাই আমি যাবো ভাই, যেভাবে হোক আমাকে নিয়ে যাইতেই হবে, এমন একটা সিচুয়েশনও ফেস করা লাগছে। তো তখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে এখানে এখন আমার রেসপন্সিবিলিটিটা চলে আসে যে না, এখানে যে জিনিসটা করতে পারবে, আপনি যেটা বলছিলেন যে লোড থেকে আনলোড করা, ওখান থেকে সুস্থ সহি সালামতে রিটার্ন করে নিয়ে আসা, সো সবকিছু মানুষগুলোর হাতে পৌঁছে দেওয়া, সো সবকিছু বিবেচনা করে আমরা ওরকম 20 থেকে 25 জন নিয়ে গিয়েছি উইথ প্রপার সেফটি মেজার্স। ইভেন বাসা থেকে কনসেন্ট নিয়েছি। বাসায় আমি একটা জিনিস অবাক হলাম যে আমার ভার্সিটিতে যখন এইটুকুন রেস্ট্রিকশন দিচ্ছে, আমি বাসায় ভেবেছিলাম যে না আমাকে হয়তোবা বলবে যাওয়ার দরকার নাই, করার দরকার নেই। না, এই জিনিসে আমি কি, আমার সাথে যে কজন আমার টিম ছিল, 25-26 জনের টিম ছিল, তাদের এরকম অবস্থা, তার প্যারেন্টস আমাকে ফোন দিয়ে, তাদের প্যারেন্টস আমাকে ফোন দিয়ে বলছে বাবা আমি ছেড়ে দিলাম, সমস্যা নাই, সহি সালামতে আসলেই হবে, আর কিছু দরকার নেই। এরকমও কথা শুনেছি। আসলে আমরা একটা কথা শুনি যে মানে মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে সুরাসুর। সো আমরা অনেকেই দেখতে মানুষের মতো, কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে সৃষ্টিকর্তার একটা অংশ থাকে। এটা একটা আসলে অন্যরকম ব্যাপার যে মানুষের যে মানবিকতা, যে দুজন মানুষ আমার পাশে বসে আছেন, এই দুজন মানুষ যে কাজগুলো করে যাচ্ছেন, এটাতে কোনো কিন্তু স্বার্থ দেখার কিছু নেই, কিন্তু যেভাবে তারা কাজগুলো করে যাচ্ছেন, আমি বলবো যে এরকম মানুষগুলো আমাদের পাশে আছেন বলেই কিন্তু যেই পরিবারগুলো আজকে সহায়তা পেয়েছেন তারা হয়তো এই লাইফটা দেখছেন না, আমি জানি, হয়তো সেই প্রত্যন্ত এলাকায় এগুলোর কোনো মানে ফ্যাসিলিটিস নেই, কিন্তু আমরা যারা দেখছি এতটুকু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এটা দেখে অন্তত আপনারা এতটুকু ইন্সপায়ার্ড হবেন যে যতটুকু যে পারি, যতটুকু যেভাবে পারি, যেখানে পারি, অন্তত আমরা যেন একটু করে যাই। এবং এটা করলে কেমন লাগে সেটা একমাত্র আমরা করার পরেই বুঝতে পারবো যে সোশ্যাল ওয়ার্কিং এর হ্যাপিনেসটা আসলে কোথায় আমাদেরকে নিয়ে যেতে পারে। সো ভাইয়া, আরো কিছু মনে হয় আপনাদের ইয়ে ছিল, যেমন ব্লাড ডোনেশনের কথা বললেন। হ্যাঁ, আমাদের ব্লাড ডোনেশন ড্রাইভটা, এটা আমরা বছরে হয়তো দেখা যাচ্ছে একবারও করি, কখনো 2বারও করা হয়েছে, 3বারও করা হচ্ছে, এরকম মানে যখন প্রয়োজন পড়ে আর কি। তো এটাতে আমরা যেটা করি, আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা যে কোনো ব্লাড ব্যাংক, যে এরকম ফাউন্ডেশন আছে, যেমন কোয়ান্টাম ফাউন্ডেশন আছে, এরপরে হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি আছে, তো তাদের সাথে আমরা মানে অ্যাসোসিয়েট হয়ে আর কি এই ইভেন্টটা করি। তো আমরা যেটা করি, আমরা নর্থ সাউথের ভিতরে কিছু জায়গা সিলেক্ট করে সেখানে আমরা ক্যাম্পটা করি, আর তারা এসে ব্লাডটা কালেক্ট করে, আমরা যতটুকু পারি আমরা ভলেন্টিয়ারের সাপোর্ট দিয়ে এবং স্টুডেন্টদেরকে যে মোটিভেট করা ব্লাড দেওয়ার জন্য, এটা করে আমরা ব্লাডগুলো কালেকশন করি। এর মাধ্যমে যেটা হয়, ওই ফাউন্ডেশনগুলো হয়তো তারা নিয়ে ব্লাডগুলো নিয়ে প্রিজার্ভ করে এবং নিডি মানুষদেরকে তারা এটা প্রোভাইড করে। এবং এটার মাধ্যমে যেটা মেইনলি হয়, আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা ডাটাবেস চলে আসে। হ্যাঁ, এই ডাটাবেস অনুযায়ী আমাদের দেখা যাচ্ছে আমাদেরই সহপাঠী, বন্ধু বা ভার্সিটি মেট যারা আছে, তাদের যখন ব্লাড লাগতেছে, তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী কারো ব্লাড লাগলে আমাদেরকে ইনফর্ম করলে আমরা সেই ডাটাবেস থেকে খুঁজে দেওয়ার ট্রাই করি আর কি, অলওয়েজ। এটা আসলে অনেক বড় একটা সাপোর্ট। তো এটার জন্য আমাদের ক্লাবে আলাদা একটা টিম রাখা হয়, ছোট একটা টিম। ব্লাড ডোনেশন টিমের থেকে কি যে কেউ সাহায্য পেতে পারে? জি, আচ্ছা। এটা শুধু যে নর্থ সাউথই পাবে এমন না, নর্থ সাউথের বাইরে হোক বা যেখান থেকে হোক, আমাদের কাছে ইনফর্ম করলে আমরা যতটুকু পারি। যোগাযোগের সিস্টেম হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে এবং ওয়েবসাইট আছে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব, এন্ড ওয়েবসাইট হচ্ছে nsussc.com। ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে শুনছেন, যাদের হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয় বা কোনো সাপোর্টের দরকার হয়, হয়তো আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না, আপনারা চাইলে কিন্তু ফেসবুকের পেজে, যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফেসবুকের পেজে নক করতে পারেন অথবা ওয়েবসাইটে নক করতে পারেন। অবশ্যই আমার মনে হয় যে পেয়ে যাবেন, আপনার কোনো না কোনোভাবে আপনার সাহায্য হয়ে যাবে, এটা আমার একটা বিশ্বাস। কারণ এতগুলো মানুষ এখানে কাজ করছে, এটা মানে একটা অন্যরকম একটা ব্যাপার। আচ্ছা ভাই, আপনি আরেকটা জিনিস বলছিলেন যে উইন্টার ক্লোদিং এর ব্যাপারে, এটা কিরকম?
সো উইন্টার ক্লোদিং ড্রাইভটা হচ্ছে আমরা নর্মালি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে জিনিসটা করতে, তখন হচ্ছে প্রচন্ড শীত থাকে। সো প্রতিটা উইন্টারে দেখা যাচ্ছে একটা শৈত্যপ্রবাহ টাইপের কিছু যায়, একটা ভীষণ মানে খুবই বাজে একটা সিচুয়েশন হয়ে যায়। স্পেশালি আমরা ঢাকায় থাকি আমরা ফিল করি না, গরমই লাগে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যারা দেখা যাচ্ছে শ্রমিক মারাও যাচ্ছে, শীতে মারা যাচ্ছে, মানে এটা ভাবা, গরমে মারা যায় বাংলাদেশে জানা যায়, মানে এই করা যায়, কিন্তু শীতে যে মারা যাচ্ছে সেই সব মানুষগুলোর কথা চিন্তা করে আমরা প্রতি বছরই তাদেরকে দেখা যাচ্ছে কম্বল, তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ডোনেশন কালেক্ট করে, যখনই আমাদের কমিউনিটিকে একটু টাচ দেওয়া হয় যে আমাদের একটু সাপোর্টটা দরকার, আপনারা যেভাবে পারেন আপনারা সাপোর্টটা করেন। সো তারা করে কি যে আমরা দেখা যাচ্ছে বুথ সেট করি যে উইন্টার ক্লোথিং ড্রাইভ ইজ গোয়িং অন বা উইন্টার ক্লোথিং ড্রাইভ ইজ কামিং সুন। এই বুথগুলো কোথায় সেট করেন? এগুলো হচ্ছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রাঙ্গণেই সেট করা হয়। দেখা যাচ্ছে আমরা আমাদের একটা জায়গা আছে প্লাজা এরিয়া, বয়েজ লাউঞ্জ, গার্লস লাউঞ্জ। সো আমরা এইরকম পিক পয়েন্ট নাম বলে দেই যে বয়েজ লাউঞ্জে আমরা আজকে সারাদিন আছি। আপনাদের এই ইভেন্ট গুলো যখন শুরু হয় তখন কি এটা ফেসবুকে আপনারা ইভেন্ট হিসেবে ইয়ে করেন? হ্যাঁ, ফেসবুকে আমাদের আমরা সবসময় ফেসবুক যে পেজটা আছে ওটাতে অ্যাক্টিভ থাকি। আমাদের সোশ্যাল সাইট যেগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইভেন হচ্ছে লিঙ্কডইন, সো আমরা এগুলোর সাথে সবসময় ইনভলভ থাকি, সবসময় অ্যাক্টিভ থাকি আর থাকার চেষ্টাও করি। কারণ যদি কেউ ডোনেট করতে চায় সে কিন্তু ইভেন্টটাতে যদি বা আপনাদের ফেসবুকের পেজ যদি লাইক দিয়ে রাখে তাহলে কিন্তু ইভেন্টটা আসলে উনি সঙ্গে সঙ্গে বুঝে যাবে, তার কাছে নোটিফাই হয়ে যাবে যে হ্যাঁ আমরা কিছু করতেছি। সো এইভাবে আমরা করার চেষ্টা করি। ইভেন আমরা নর্থ সাউথ অথরিটি থেকে দেখা যাচ্ছে পারমিশন নিয়ে আমাদের ভিসি স্যার, প্রভিসি স্যার যিনি আছেন, যারা আছেন বা অথরিটি যারা আছেন, তাদের থ্রু দিয়ে আমরা মেইল বা তাদের থ্রু দিয়ে ইনফর্ম করানোর চেষ্টা করি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ইজ গোয়িং টু অর্গানাইজ উইন্টার ক্লথিং ড্রাইভ, ইউ ক্যান পার্টিসিপেট ইফ ইউ ওয়ান্ট, বা এরকম টাইপের কিছু একটা মেসেজ বা কিছু একটা শুভেচ্ছামূলক বাণী দিয়ে পাঠানো হয়। সো আমরা লাস্টবার যেটা করেছি যে এটা হচ্ছে ওই ঠাকুরগাঁও, পঞ্চগড় বা এই সাইডে আমরা গিয়েছি। তারপরে হচ্ছে আমরা গিয়েছি হচ্ছে কিশোরগঞ্জে, তারপর আমরা নর্থ সাউথে একবার করেছি জিনিসটা। সো ব্যাপারটা হচ্ছে যে এখানে যে রেসপন্স থাকে সবাই চাই হচ্ছে ডোনেশন করার জন্য। সো এখানে একটু এটা থাকে যে আমরা নর্থ সাউথের বাইরে থেকে ডোনেশনটা কালেক্ট করতে পারি না। আমাদের ভার্সিটি থেকে বলে যে তুমি নর্থ সাউথে হয়ে কাজ করছো, তুমি নর্থ সাউথের ভিতরেই থাকো, বাইরে যেও না। সো যখন এটা পাবলিকলি যাওয়া হয় না, তো এখানে একটু রেসপন্স, অনেকে আমাকে আক্ষেপ করে বলছে যে আমরা দিতে চাই, তুমি কেন নাও না বা তুমি কেন করতেছো না। আমি বলি আমার ভার্সিটির এখানে কিছু প্রটোকল থাকে, কিছু ক্রাইটেরিয়া থাকে। সো সেইভাবে আমরা কেউ চায় তারা কি নর্থ সাউথের অথরিটির সঙ্গে যোগাযোগ করে কি দিতে পারবে? তারা অবশ্যই দিতে পারবে। সো দ্যাট ইজ ওপেন। আমার কাছে মনে হয় এটা অথরিটির থ্রুতে যেতে মানে দেওয়া যাবে, তার মানে এটা দেওয়া যাবে। ভাই আপনি সৌহার্দ্য নিয়ে কিছু বলছিলেন। আচ্ছা, সৌহার্দ্য যেটা, সেটা হচ্ছে আমরা এই ইভেন্টটার যে আইডিয়াটা, এটা মেইনলি আমাদের মাথায় আসে যখন করোনাকালীন সময় চলতেছিল তখন। তো এটা আমরা দুই নামে ইভেন্টটা করা হয়, একবার হচ্ছে প্রত্যাশা আর একবার সৌহার্দ্য। তো দুইটার পারপাস সেম, মানে আইডিয়াও সেম। তো জিনিসটা এরকম যে করোনাকালীন সময় আমরা দেখছি যে যারা, তখন তো সবকিছু লকডাউন সবকিছু বন্ধ, খাবার দাবারের কষ্ট সবার। তো দেখা যাচ্ছে যারা হেল্প পাচ্ছে গভর্নমেন্ট থেকে হোক বা বিভিন্ন অর্গানাইজেশন বা বড় বড় অর্গানাইজেশন থেকে হেল্প পাচ্ছে, এই জিনিসটা মেইনলি যাচ্ছিল যারা একদম গরিব মানুষজন তাদের কাছে। এবং তারা তাদের যে নিডটা এটা মানুষকে সহজেই বলতে পারে, চাইতে পারে। কিন্তু এর মাঝখানে আমাদের সমাজে কিছু মানুষজন এমন আছে যারা হয়তো সামাজিক একটা লজ্জাবোধ থেকে বা যেটা বলি, আসলে করোনাকালীন সময় কিন্তু অনেক মানুষই দেখা গেছে যে সলভেন্ট, মানুষই দেখা গেছে যে ইনসলভেন্ট হয়ে গেছে। এবং এইটা কি অনেকের জব অফ হয়ে গেছে, কোম্পানি থেকে হয়তো স্যালারি পাচ্ছে না, এরকম অবস্থা। সে কারো কাছে এটা বলতেও পারতেছে না, কোনোদিনই বলতে পারবে না বা বলতে পারেনি। তো আমরা এটা করছিলাম যে আমাদের যে মেম্বারগুলো আছে সবাই তো আর ঢাকার না, বিভিন্ন মানে এলাকার আর কি। তো তাদের আশেপাশে এরকম মানুষগুলো ফাইন্ড আউট করে আমরা তাদেরকে মানে কোনো রকম কি বলে এটা প্রমোশন ছাড়াই, আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস ছাড়াই আমরা তাদেরকে এটা হেল্প করছি। মানে আপনারা আপনাদের সার্কেলের থ্রুতে ফাইন্ড আউট করছি এবং ওই সার্কেলের থ্রুতে আমরা ডিস্ট্রিবিউট করছি। আচ্ছা আচ্ছা, বাট আপনাদের সঙ্গে কি যোগাযোগ করার কোনো ওয়ে আছে যে আমার প্রবলেম চলছে বা এরকম কিছু? হ্যাঁ, এই সময়টাতে আমরা এইরকম দেখছি যে কিছু মানুষজন এরকম আছে, তারা পেজে আমাদেরকে নক করছে অথবা পেজে আমাদের নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করছে তারা। তো যোগাযোগ করে আমরা তাদেরকেও যতটুকু পারি আমরা সেইভাবে হেল্প করার ট্রাই করছি।
আচ্ছা আচ্ছা। আর আরেকটা ছিল যে বলছিলেন যে পাঠশালার কিছু একটা। হ্যাঁ, আমাদের আরেকটা ইভেন্ট আছে যেটা হচ্ছে যে আমার পাঠশালা নাম। এটা হচ্ছে আমরা ঢাকার মধ্যে আর কি করি সচরাচর। তো আমরা দেখি যে অনেক স্কুল আছে যেগুলা পথ শিশুদের নিয়ে করা বা গরিব যে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে করা। তো সেই স্কুলগুলো দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো নিজ উদ্যোগে চালাচ্ছে বা 2-4 জন ফ্রেন্ড মিলে চালাচ্ছে, মানে ছোট পরিসরে। তো তাদের সেই মানে ফিনান্সিয়াল সাপোর্টটাও নাই যে তাদেরকে, তারা তাদের দিক থেকে যতটুকু পারতেছে করতেছে। কিন্তু আমরা এখানে চেষ্টা করি যে তাদের সাথে আমরা যদি একটু অ্যাড হয়ে আরো কিছু সাপোর্ট দিতে পারি, তাদের হয়তো দেখা যাচ্ছে যে অ্যাক্সেসরিজ গুলো লাগে, বই, খাতা, কলম, পেন্সিল, বোর্ড, তো এই জিনিসগুলো দিয়ে তাদের সাথে একটা দিন এই ওল্ড এজ হোমের মতোই কাইন্ড অফ, যে তাদের সাথে একটা দিন আমরা গেলাম, তাদের সাথে একটু আড্ডা দিলাম। আমার পাঠশালা কি চালু হয়েছে? হ্যাঁ, এটাও 2018 থেকে চালু করা আমাদের এই ইভেন্টটা। তো এটাও আমাদের 2বার করা হয়েছে এবং লাস্ট 2 ইয়ার্স হয় নাই। এবারে ইনশাআল্লাহ হয়তো আবার শুরু করা হবে। আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত আপনারা যে পাঠশালা নিয়ে কাজ করেছেন, যে মোটামুটি কতগুলো পাঠশালার সঙ্গে আপনারা কাজ করেছেন? আমরা হচ্ছে যেহেতু 2বারই হয়েছে, আমরা 2টা স্কুলের সঙ্গে করছি। একটা হচ্ছে ফার্স্ট যেটা করা হয়েছিল সেটা হচ্ছে নাম ছিল দুয়েল স্কুল, মেবি। হ্যাঁ। আর সেকেন্ড টাইম এটার নামটা, ওইটার আসলে অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো নাম ছিল না। হয়তো কেউ নিজেরাই করতেছে ওইভাবে আর কি করা। তো এই দুইটাই এখন নেক্সটে আমরা এরকম আরো একটা হয়তো নতুন কোনো একটা স্কুল খুঁজে বের করে তাদের সাথে করার চেষ্টা করব আর কি। আচ্ছা ভাই, আপনাদের আরেকটা সেগমেন্ট মনে হয় আছে, সেটা হচ্ছে ইফতার ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ইফতার ডিস্ট্রিবিউশন এন্ড ঈদ ক্লোথিং। এইটা ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে সার্ভিসের ভিতরে ইফতার ডিস্ট্রিবিউশন, ঈদ ক্লোথিং একটা সেগমেন্ট বলা চলে, যে এইখানে আমরা দেখা যাচ্ছে মাদ্রাসা রিলেটেড আর এতিমখানা রিলেটেড কাজগুলো করে থাকি। সো ইফতার ডিস্ট্রিবিউশন এন্ড ঈদ ক্লোথিং আমরা যেমন হচ্ছে এর আগে করেছিলাম মোহাম্মদপুরে একটা মাদ্রাসা আছে এবং হচ্ছে ওটা এতিমখানাও আছে সেইখানে। আমরা রিসেন্টলি কিছুদিন আগে রমজান গেল, রমজানের ভিতরে আমরা করেছি মিরপুরে। সো এখানে ব্যাপারটা হচ্ছে এখানে 100 থেকে 150 জন বাচ্চা, গতবার করেছিলাম 100, এবার যেটা করলাম সেখানে 150 থেকে 160 জন ছিল। সো মেজরিটি পার্সেন্ট হচ্ছে আপনার এতিম, তাও এই মানে কত 5 বছর হবে কি 4 বছর হবে এইরকম বাচ্চা আছে, ছোট ছোট। ইভেন সেইখানে মেয়েদের যে সেগমেন্ট আছে, আমাদের যে মেয়ে মেম্বার যারা আছে তারা ওখানে গেল, ওখানে গিয়ে এসে বলে ভাইয়া মানে ওদের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে আমরা কি লাইফ লিড করতেছি আর ওরা কি লাইফ লিড করতেছে। ইফতার ভাঙার জন্য ওরা মানে পানি আর দেখা যাচ্ছে খেজুর নিয়ে বসে আছে আর আমরা এখানে খাবার নষ্ট করি, এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। কিছু কিছু জিনিস আসলে দেখলে না পরে নিজের ওয়ার্ল্ডটাকে 360 অ্যাঙ্গেল পুরোপুরি ঘুরে যায়, চেঞ্জ হয়ে যায় পুরোটা। আসলে আমি আসলে কি জানতাম আর আমি কি দেখলাম। সো বাস্তবতা দেখার পরে তো আমরা যখন এমন একটা মিরপুরে গেলাম, সো ওখানে যে এতিম ছিল যারা ছিল তাদের জন্য আসলে আমরা নর্থ সাউথ থেকে ফান্ড, এটা ফুল ফান্ডের নর্থ সাউথ থেকে আমরা পেয়ে থাকি প্রতি বছরই যখন আমরা প্রপোজাল দেই। সো ওই ফান্ড কালেক্ট করে আমরা সেই অনুযায়ী কতজন আছে, তাদের কি দরকার মানে আমরা দেখা যাচ্ছে রোজার মধ্যে যাচ্ছি, কিছুদিন পরে রোজার ঈদ হবে। সো আমরা করি কি যে তাদের জন্য দেখা যাচ্ছে পাঞ্জাবি পায়জামা, মেয়েদের জন্য যে সালার কামিজ বা ফ্রক টাইপের যেগুলো, এখন ওরা হচ্ছে সর্বোচ্চ দেখা যাচ্ছে 10 থেকে 12 বছর 14 বছরের সবাই, এর চেয়ে ওপরে থাকে না, এর চেয়ে ওপরে কেউ আসেও না। সো ব্যাপারটা হচ্ছে যে তাদের ভিতরে কি কি ডিমান্ড আছে, কি কি চাহিদা আছে, তারা কোথায় যায়, তারা হচ্ছে যখন এই মাদ্রাসা যেহেতু তারা দেখা যাচ্ছে আলেম ওলামা বা হয়ে তারা হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি বা বিভিন্ন মসজিদে মাদ্রাসায় তারা এমপ্লয়মেন্টে চলে যায়। আচ্ছা ভাইয়া, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল এখানে, সরি ফর ইন্টারাপশন। এই যে পাঠশালাগুলো আপনারা খুঁজে বের করছেন অথবা যে মাদ্রাসাগুলো খুবই সুবিধা বঞ্চিত, এদেরকে যে আপনারা খুঁজে বের করছেন, এটা আপনারা কিভাবে খুঁজে বের করছেন? এইখানে আমি আমার হচ্ছে যারা অ্যালুমনাই বেসড আছে তাদের ক্রেডিটটা একটু বেশি দিব, কারণ ব্যাপারটা হচ্ছে আমরা যখনই কোনো আমাদের সাপোর্ট দরকার বা কিছু দরকার, কিছুদিন আগে আমি মিরপুরের কথাটা বলি, যেমন মিরপুরটা আমরা কিভাবে খুঁজে পেয়েছি, আমাদেরই ব্যাচমেট ছিল তারা, আমরা 6 জন এক্সিকিউটিভ পর্যায়ে চলে এসেছি, তারা হচ্ছে ওখান থেকে রিটায়ারমেন্টে গিয়ে তারা অ্যালুমনাই হয়ে গেছে।
তো আমি ওর সাথে ওই ফ্রেন্ডটার সাথে কথা বলতেছি যে দেখো এরকম এরকম আমরা তো ইভেন্টের প্ল্যান করতেছি, সো আমরা একটা এতিমখানা সাথে মাদ্রাসা হলে ভালো হয় খুঁজতেছি, যেখানে ওদেরকে নিয়ে আমরা দেখাচ্ছে একটু ইফতার করলাম, দরকার হয় তাদের রাতের খাবারটাও প্রোভাইড করলাম, তাদেরকে কিছু গিফটও দিয়ে আসতে পারলাম এরকম। সো ও তখন মানে এরকম ভাবে আমার অ্যালুমনাই গুলো এভাবে আমাকে সাজেস্ট করলো যে তুমি কিন্তু এইখানে দেখতে পারো, তুমি ওইখানে দেখতে পারো। সো যখন 4-5টা নাম বা 6-7টা নাম আমার কালেক্ট হয়ে গেল, আমি করলাম কি যে আমি ডিরেক্ট গেলাম ওখানে গিয়ে সিচুয়েশনটা কি, কোথাকার সিচুয়েশনটা কি। দেখা যাচ্ছে কিছু আছে যে সিচুয়েশন যতটা বলছে ততটা না, তারা দেখা যাচ্ছে 3 বেলা ঠিক মতো খেতে পাচ্ছে, পেট ভরে ইফতারটা ভাঙতে পারতেছে, ইফতারটা করতে পারতেছে। আর কিছু জায়গা আছে যেটা যে না, ওরা ইফতারটা করা কি, ইফতারটা যদি করে তাহলে তাদের হচ্ছে ডিনারটা হচ্ছে না বা সেহরিটা হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। সো ওইখান থেকে দেখা যাচ্ছে এরকম একটা জিনিস উঠে আসে আমাদের কাছে যে হ্যাঁ আমি তাহলে আজকে মিরপুরের যে এতিমখানাটা আছে আমরা ওইখানেই আজকে কাজটা করব, ওইখানেই আজকে তাদের সাথে আমরা খাবো, মানে আপনারা ফিজিক্যালি গিয়ে ভিজিট করে জিনিসটাকে ভেরিফাই করে আসি। মানে এটা বেশ খানিকটা ফিল্ড ওয়ার্কেও প্রচুর সময় দিতে হয়। আমরা অ্যাডমিনের সাথে যেমন কাজ করি, আমাদের ভিসি সম্মানিত ভিসি ভিসি স্যারের সাথেও কাজ করি, আমরা ডিরেক্ট ওই রকম সিচুয়েশনে বা ওই রকম কন্ডিশনে আমরা একদম মাটির যে মানুষগুলা সেই মানুষগুলোর সাথে আমাদের কাজ করতে হয়। মানে লেখাপড়ার পাশাপাশি যে ভাইয়া এতগুলো কাজ আপনারা মেইনটেইন করেন, যে ফিল্ড ওয়ার্কে গেলে কিন্তু আসলে ওই দিন আর কোনো কাজই করা যায় না আসলে, বিশেষ করে ঢাকার আশেপাশে যে অবস্থা সিটির, মানে আর এই জিনিসগুলো তো বেশ একটু প্রত্যন্ত জায়গাতেই হয়, একদম সিটির হার্টে কিন্তু খুব সহজে এত মানে সুবিধা বঞ্চিত জায়গাগুলো পাওয়া যায় না, একটু বাইরে বা একটু দূরে যেতে হয়। তো সেক্ষেত্রে মানে দেখা গেছে যে পড়াশোনার পাশাপাশি আপনারা যে কাজগুলো করছেন কিভাবে মেনটেন করেন মানে এত কিছু? এটা আমি একটু এখানে অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের মেম্বার অনেক বেশি, যার কারণে এই কাজটা মনে হয়, আমার যেটা মনে হয় যে এই কাজটা একটু আমাদের জন্য সুবিধা হয়। কারণ যেটা দেখি আমরা যে সপ্তাহে প্রতিদিন হয়তো একজনের ক্লাস থাকে না, কারো 4 দিন আছে, 3 দিন আছে বা 2 দিন আছে এরকম। তো দেখা যাচ্ছে আমাদের এরকম মেম্বার অনেক বেশি হইলে দেখা যাচ্ছে কারো না কারো হয়তো একটা দিন ফ্রি আছে, আমি তারে পাঠাইতে পারতেছি ফিল্ড ওয়ার্কের জন্য, সে গিয়ে ওইখানে দেখে সব ইনফরমেশন নিয়ে সব আপডেট এসে আমাকে দিতে পারতেছে। মানে ইটস এ গ্রেট টিম ওয়ার্ক, আমি বলতে বাধ্য, মানে টিম ওয়ার্ক, বিকজ আপনাদের সঙ্গে আপনাদের অ্যালুমিনিও আছে, মানে যারা এক্সিস্টিং মেম্বার্স তারা তো মেম্বার্স, আর যারা অলরেডি পাস করে বের হয়ে গেছেন তারা বর্তমানে অ্যালুমিনি হিসেবে আছেন। তারা যেটা মেইনলি আমাদের করে সবসময় ইনফরমেশন দিয়ে হেল্প করার ট্রাই করে। আচ্ছা, কারণ তারাও তো এই ক্লাবগুলো করে গেছে, তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদের চাইতে বেশি, তাদের কাছে সেই ইনফরমেশন গুলো হয়তো আছে, তারাও পাচ্ছে বিভিন্ন সোর্স থেকে, তো সেই ইনফরমেশন গুলো দিয়ে আমাদেরকে সবসময় হেল্প করে। মানে আপনারা আসলে অনেক লাকি যে এরকম বড় ভাই বা বড় বোনদের পেয়েছেন যারা কিনা ইউনিভার্সিটি ছেড়ে যাবার পরও আপনাদেরকে এখনো কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং স্টিল না পাশাপাশি খুবই চমৎকার কিছু ক্লাসমেটস বা জুনিয়র্স বা সিনিয়র্স যারা কিনা আপনাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। এটা আসলে একটা অন্যরকম ব্যাপার আমি মনে করি। আর ভাই আরেকটা জিনিস বলছিলেন যে জয় ফর ঈদ, মানে এটার ব্যাপারে যদি বলেন। আচ্ছা, জয় ফর ঈদ নিয়ে যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে রোজার ভিতরে যেটা আমরা ইফতার ডিস্ট্রিবিউশন এন্ড ঈদ ক্লোদিং যেটা করি, এটা রমজানে। আর আমাদের আরেকটা ঈদ আছে, সেটা হচ্ছে যে কুরবানি ঈদ। তো কুরবানি ঈদের সময় দেখা যাচ্ছে যে কিছু মানুষজন, নিডি মানুষজন আছে, তারা তো হয়তো কুরবানি দিতে পারে না, বা তারা হয়তো দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে হয়তো কুরবানির মাংস যেটা সেটা ম্যানেজ করতে পারলেও সেটা যে রান্না করার জন্য বা খাওয়ার জন্য আরো কিছু জিনিসপত্র দরকার, সেটা তারা কিনতে পারতেছে না। তো আমরা এই সেন্স থেকে এই ইভেন্টটা করার প্ল্যান করি, অনেক আগে থেকে হয়ে আসতেছে এটা, যে আমরা তাদেরকে ওই সময় চাল, ডাল, তেল, মানে প্রয়োজনীয় যে দ্রব্যাদি লাগে আর কি, গোটা ঈদের সময়টা পার করার জন্য প্রায় 1 সপ্তাহের জন্য যা যা লাগতে পারে, তাদের দুধ, চিনি সবকিছু প্রোভাইড করা, এটা দিয়ে আমরা তাদেরকে হেল্প করার ট্রাই করি। মানে এটা হচ্ছে আমরা যেটা মেইনলি করি, যে মানে বসুন্ধরার আশেপাশে যে বস্তিগুলো আছে, বস্তির মানুষ, তো তাদেরকে আমরা এটা প্রোভাইড করার ট্রাই করি। আচ্ছা আচ্ছা, সো এখন আমি আসলে বলতে মানে খুবই খুশি লাগছে যে আপনাদের এক্সিস্টিং প্রায় 160 মেম্বার্স, অ্যালুমিনি আপনাদের প্রায় কতজন আছেন যারা আপনাদেরকে হেল্প করছেন? এখন এটা বলতে গেলে আমাদের হচ্ছে 26 ইয়ার্স অফ এনএসইউ এসএসসি, বিশাল লম্বা সময়, অনেক লম্বা সময়। তো এইটা যদি কাউন্ট করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমি এটা আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের কাছে ছেড়ে দিলাম যে
চিন্তা করুক তাহলে অ্যালুমনি বেসটা আমার কেমন হতে পারে। আমিও আসলে সেটাই ভাবছিলাম, এই প্রশ্নটা যে আমি করলাম যে 26 বছরে এরকম একটা অ্যালুমনি বা এরকম একটা সার্ভিসেস ক্লাব যেটা 26 ইয়ার্স যাবত কাজ করে যাচ্ছে, এই ব্যাপারে আমি আসলে কি বলতে পারি। সো এটাই আর কি। তো ভাইয়া, আপনারা যে এখন মানে এই মুহূর্তে কাজ করে যাচ্ছেন, আপনাদের এখন ভার্সিটি থেকে সবচেয়ে ইন্সপায়ারিং বা থ্যাঙ্কফুল কার কাছে, বা মানে আছেন একটা সাপোর্ট? জি হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হবে যে মানে নর্থ সাউথে যেটা ক্লাবগুলার মানে টিচারদের মধ্যে থেকে একজন করে প্রতিনিধি রাখা হয়, যাকে ফ্যাকাল্টি অ্যাডভাইজার বলা হয়। ক্লাবের প্রতিটা ক্লাবের এরকম একজন করে ফ্যাকাল্টি অ্যাডভাইজার থাকেন। তো আমাদেরও আছেন, আমাদের এখন ফ্যাকাল্টি অ্যাডভাইজার আছেন মেজবাউল হাসান চৌধুরী। এর আগে ছিলেন মোফাজ্জল হোসেন, উনি রিসেন্ট মানে চেঞ্জ হয়ে নতুন একজন জয়েন করছেন, মানে মেজবাউল হাসান স্যার জয়েন করছেন। তো তারা আমাদেরকে ওই দিক থেকে যে সাপোর্টটা দেওয়ার, তারা সেটা সম্পূর্ণ ট্রাই করে সবসময় দেওয়ার। এবং ভার্সিটির অথরিটির সাথে যেখানে হয়তো দেখা যাচ্ছে আমরা যোগাযোগ করতেছি, কিন্তু কোনো জায়গায় দেখা যাচ্ছে যে তার যাওয়া লাগতেছে বা সাপোর্ট দেওয়া লাগতেছে, সেক্ষেত্রে সেই মানে ফ্যাকাল্টি অ্যাডভাইজার যারা থাকেন তারা সর্বোচ্চ চেষ্টা করেন। এবং এই জন্য আমি মনে করি তার কাছে, মানে ফ্যাকাল্টি অ্যাডভাইজার যিনি থাকেন তার কাছে আমরা গ্রেটফুল। ইভেন যারা ডিপার্টমেন্ট আছে, ক্লাবগুলো নিয়ে একটা ডিপার্টমেন্ট নর্থ সাউথে আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স। তারা হচ্ছে নর্থ সাউথে যে 21টা ক্লাব এবং স্টুডেন্ট চ্যাপ্টার আছে 3টা মনে হয়, তো এদের সবগুলোকে তারা পরিচালনা করে। তো তাদের কাছে আমরা গ্রেটফুল, এবং সেই সাথে ভিসি, প্রো ভিসি স্যার এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ডিরেক্টর স্যাররা যারা আছেন, তারা সবসময় আমাদেরকে হেল্প করার ট্রাই করেন। ভাই কিছু বলবেন? কিছু বলার বলতে আপনি আপু যেটা বলছিলেন যে কাদের কাছে গ্রেটফুল, রবিউল অলমোস্ট সব বলে দিয়েছে। তো এখানে ব্যাপার স্টুডেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি আরো একটু বলতে চাই যে তাদের যে সাপোর্টটা, তাদের যে অবদানটা, এটা অ্যাকচুয়ালি ভোলার না। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যারা এখন পর্যন্ত পড়াশোনা করছেন বা পড়াশোনা করে আসছেন বা অ্যালুমনাই, তারা সবাই জানেন যে হোয়াট ইজ স্টুডেন্ট অ্যাফেয়ার্স। সো এইটা হচ্ছে মানে আমাদের একটা থাকে না যে একটা ছাতার ভিতরে সবাই থাকে। সো স্টুডেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিছু আমাদের অফিসার ভাই আছে বা বোন আছে, কিছু স্যার আছেন, ডিরেক্টর স্যার আছেন, ডিরেক্টর ম্যাম ছিলেন, তো সবাই মিলে যেভাবে আমাদের সাপোর্টটা করে, মানে সেটা হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সাপোর্টটা, তারা না থাকলে আমাদের এই যে 23টা 22টা কি 21টা ক্লাব সাথে স্টুডেন্ট চ্যাপ্টার, এটা পুরাই ইনকমপ্লিট থেকে যেত। আর যে ফ্যাকাল্টি অ্যাডভাইজারের কথা বলছেন, ফ্যাকাল্টি অ্যাডভাইজারটা হচ্ছে আমাদের ক্লাবের ফেস অফ আওয়ার এনএসইউ এসএসসি। অ্যাডমিনিস্ট্রেশনে যখন কোনো কথা হবে, ভিসি স্যার যদি আমাদের ডেকে পাঠান, হু ইজ দি ফ্যাকাল্টি অ্যাডভাইজার অফ এনএসইউ এসএসসি, এইটা সে বলবে। হু ইজ দ্য প্রেসিডেন্ট অর হু ইজ দ্য জেনারেল সেক্রেটারি, এটা ম্যান্ডেটরি না। সো ফ্যাকাল্টি অ্যাডভাইজার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর এই যে 25টা বছর বা 24টা বছরে আমার যে অ্যালুমনাই ছিল বা যারা ভাই আপুরা আছেন বা যারা ছিলেন, তাদের না ছাড়া এখন পর্যন্ত আমি যে এখানে বসে আছি, এটা কল্পনা করা যাবে না, সত্যি কথা। এক্স্যাক্টলি, এটা তো একটা বেস, মানে একটা ছোট্ট শিশু যেমন বড় হয়, সেখান থেকে আস্তে আস্তে তার বেড়ে ওঠা এবং বড় হতে থাকা, এটা কিন্তু ঠিক সেরকমই একটা ব্যাপার। আচ্ছা ভাইয়া, আমি তাহলে আবার একটু আরেকটা প্রসঙ্গে ব্যাক করি, সেটা হচ্ছে অনুষঙ্গের ব্যাপারে আপনারা যে মানে যাচ্ছেন অক্টোবরের 14 তারিখে, এটা নিয়ে কি আপনাদের কাউকে কিছু বলার আছে? সো আমার পক্ষ থেকে, আমি তাহমিদ, আমার পক্ষ থেকে অনুষঙ্গ সম্পর্কে বলার বলতে যে আপনারা সবসময় আমাদের অডিয়েন্সদের প্রতি বলি যে আপনারা সবসময় আমাদের সাপোর্ট করে গিয়েছেন। এটার জলজন্ত প্রমাণ আমরা হচ্ছে লাস্ট করে এসেছি ফ্লাড রিলিফ। সো সেখান থেকে আরও স্পষ্টভাবে পেয়েছি করোনার পরে কোনো ফিজিক্যাল কোনো ইভেন্ট আমরা ডিরেক্টলি করতে পেরেছি। সো সেইটার জন্য অনেক ধন্যবাদ। ইভেন অনুষঙ্গ, যেটার জন্য আপনাদের এখন যে পরিমাণ সাপোর্ট পাচ্ছি, আমার ক্লাব মেম্বার যারা আছেন, আমার সাব এক্সিকিউটিভ বডি যারা আছেন, সো আমার পটেনশিয়াল মেম্বার, প্রফেশনারি মেম্বার, জেনারেল মেম্বার, সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা এইভাবে এখন পর্যন্ত আমাদের সাথে আছো, এইভাবে সাপোর্ট করে যাচ্ছ। তোমরা ছাড়া কোনো কিছুই পসিবল হইতো না। আপু যেটা বলছে যে একটা গ্রেট টিম ওয়ার্ক, সো এইটা তোমরা না হলে কোনোভাবেই সম্ভব হইতো না। সো থ্যাঙ্কস টু ইউ তোমাদের। আর আমার যারা অডিয়েন্স শুনছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বাইরে যারা আছেন, তাদের কাছে আমি এটাই এক্সপেক্ট করবো যে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সব সুস্থভাবে সহি সালামতে করে আসতে পারি। আর তাদের মনে যে বৃদ্ধাশ্রমে যাচ্ছি, তাদের কাছে যাচ্ছি, তাদের মনে যেন এইটুকুন করতে পারি, না আমাদের জন্য কেউ আছেন বা কোনো একটা সময় ওরা আসবে, ওদের সাথে আমি বসে একটু কথা শেয়ার করতে পারবো, 2 মিনিট 3 মিনিট হলো কথা শেয়ার করতে পারবো। আমার মনে হয় যে গিভেন্সকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত যে আসলে ওনারা এরকম একটা স্পেস ক্রিয়েট করেছেন
এটা একটা বিশাল ব্যাপার। এটা একটা বিশাল ব্যাপার। আর সাথে রেডিও ধ্বনিকে তো কিছু বলার নেই, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বানায় দিয়েছেন আমাদের জন্য, আমরা এই জিনিসগুলো পুরো এক্সপ্রেস করতে পারছি। থ্যাঙ্কস টু ইউ আপু, যে আমাদের এরকম ভাবে সময় দিচ্ছেন। না আসলে রেডিও ধ্বনি অলওয়েজ সবসময় চাই যে ভালো কাজের সঙ্গে থাকতে, ভালো কিছু সাথে থাকতে, এবং আমি মনে করি যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিন্তু কিছু নাই। সো মানুষের জন্য যখন মানুষ কাজ করে, এর চেয়ে বিউটিফুল আসলে আর কিছু হতে পারে না। মানে এটা না আপনি কখনো টাকা দিয়ে মেজার করতে পারবেন, না কোনো লুক দিয়ে মেজার করতে পারবেন। এটা হচ্ছে ভালোবাসাটা কোনো কিছু দিয়ে আসলে মেজারেবল না, বা আত্মতৃপ্তিটা। তো ঠিক আছে ভাইয়া, আমরা কি আর কিছু নিয়ে কিছু কমেন্টস এসছে, কমেন্টসগুলো একটু পড়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব আজকে। কমেন্টসগুলোতে চলে যাই। সেটা হচ্ছে যে শাফিন মাহমুদ ভাইয়া লিখেছেন বেস্ট উইশেস ফর এনএসইউ এসএসসি। ফাহমিদা ফাহমি আপু আবারও দিয়েছেন ভালোবাসা। ফারহানা জামান ভাইয়া ভালোবাসা দিয়েছেন। তাহমিদ ভাই এভাবেই কাজ করে যাও। হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া, আপনার দোয়া কাজে লাগবে, এভাবেই কাজ করে যাবেন। এবং আমি মনে করি যে এখান থেকে অনেক কিছু শেখার আছে। যারা আপনারা হয়তো এত বড় টিম নেই বা ইন্ডিভিজুয়ালি কাজ করছেন বা ছোট টিম নিয়ে কাজ করছেন, তারা সবাই কাজ করে যেতে পারেন, বিকজ এই কাজের কিন্তু কোনো শেষ নেই বা শেখার কোনো শেষ নেই। যে এই যে ইন্সপায়ারেশনটা একটা বিশাল ইন্সপায়ারেশন। তাহমিদ ভাই এনএসসি এভাবে কাজ করে যাও। সাইফুল মোমিন ভাইয়া লিখেছেন ভাইয়াদের কথা শুনে আমার দাদা দাদুর কথা মনে পড়ে যাচ্ছে। আসলে দাদা দাদুরা অনেক কথা বলতে চায়, তবে সেই রকম কথা বলার মানুষ পায় না। দাদা দাদু আজ নেই, তবে তাদের স্মৃতিগুলো মনে পড়ে আজও। আপনাদের টিমটা ভাইয়া অনেকে নস্টালজিক করে দিয়েছে। আমি বিলিভ করি যে হয়তো আপনারা ওল্ড হোম থেকে আসার সময় অনেকের চোখ দিয়ে পানিও পড়ে, এটা আমি হয়তো গেস করতে পারছি। হ্যাঁ, কারণ অনেকেরই হয়তো অনেক মিসিং পার্সন আছে। অনেকেই আমরা নানুর হাতে বা দাদুর হাতে বড় হয়েছি। যখন আমরা ওই মানুষটাকে হারিয়ে ফেলি এবং ওল্ড হোমে যাবার পরে যখন সেই মানুষগুলোর মতো অন্যান্য মানুষ দেখি, তখন কিন্তু আসলে ইমোশন কন্ট্রোল করা যায় না। এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার। সাইফুল মহিম ভাইয়া লিখেছেন ধন্যবাদ টিম এনএসইউ এসএসসি এত এত সুন্দর সোশ্যাল ওয়ার্ক করার জন্য। আসলে ভাইয়া আমার পক্ষ থেকেও অনেক ধন্যবাদ যে এত চমৎকার কিছু কাজ করার জন্য। মিজানুর রহমান ভাইয়াও লাভ দিয়েছেন, হাফিজা ইমু আপু লাভ দিয়েছেন, সাবিয়া আহমেদ আপু লাভ দিয়েছেন। সবাই 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 ভালোবাসা দিয়েছেন ভাইয়া। মানে আসলে কিছু জিনিস কি যে অন্য কোনো কিছু দিয়ে না, আপনারা আসলে দোয়া বা ভালোবাসাটাই হচ্ছে এখানে প্রাপ্তি বা প্রাপ্য। সো আজকে এই পর্যন্তই থাক। আর ভাইয়ারা যদি আপনারা কিছু বলতে চান এডিশনাল আর অন্য কোনো কিছু কি আপনাদের বলার আছে আপকামিং কোনো ইভেন্ট নিয়ে বা কোনো কিছু নিয়ে? আপকামিং ইভেন্ট বলতে যেটা আমরা অনুসংগত করতেছি এটা বিষয়ে সবাইকে বললামই। আর সামনে যেটা আসতেছে যে সোশিও ক্যাম্প, তো সোশিও ক্যাম্প নিয়ে আমরা আমাদের যে প্রমোশন সেটা তো করেই থাকি, সব ইউনিভার্সিটিতে রোড শো করেই থাকি। তো ওটার জন্য আলাদা প্রমোশন হবে আই থিঙ্ক। আর আমি একটু সোশ্যাল সার্ভিসেস ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম লাস্টলি, যেটা হচ্ছে যে আমরা সবাই চাই কম বেশি হয়তো যে একটু সোশ্যাল ওয়ার্ক করি, হয়তো কেউ সুযোগের অভাবে করতে পারতেছে না, কেউ হয়তো প্ল্যাটফর্ম পাচ্ছে না। তো আমার যেটা মনে হয় যে সবারই যে 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 জায়গা থেকেই হোক একটু একটু করে কাজ শুরু করা উচিত, মানে করা উচিত। এটা তো আসলে ভলান্টিয়ারি ওয়ার্ক, আত্মতৃপ্তির জন্য করা উচিত আসলে। তো আমি চাইবো আমাদের জন্য যাতে অডিয়েন্স সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের জন্য যেন দোয়া করে, আমরা এইরকম কাজ যেন আরো ভবিষ্যতে চালাই যাইতে পারি, আরো বেশি যেন করতে পারি, আমাদের কাজের প্রসার করতে পারি। এটা অবশ্যই, এটা সবার অন্তর থেকে দোয়া থাকবে। আপনারা যতগুলো জায়গায় গিয়েছেন প্রত্যেকটা মানুষের দোয়া কিন্তু আপনাদের সঙ্গে আছে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আছে। জি। আর পরিশেষে আমার তামিদ যেটা বললো অলরেডি থ্যাঙ্কস দিয়ে দিছে সবাইকে, আমার টিমের যারা কাজ করে, আমার ক্লাবের মেম্বার যারা, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। তারা না হইলে হয়তো এই ক্লাবটা এত দূর পর্যন্ত আসতে পারতো না। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো ক্লাবের সব অ্যাক্টিভ মেম্বাররা নেই, বাট আপনারা একটা জিনিস মনে রাখবেন যে হয়তো দুজন ভাইয়া আমাদের সঙ্গে আছেন, বাট আপনারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সঙ্গেই আছেন। হয়তো আমরা দেখতে পাচ্ছি না এই মোমেন্টে, বাট আপনাদের সবার টিম ওয়ার্কের কারণেই কিন্তু আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি। সো এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে এখানে নেই তাদের সবাইকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই এবং অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি যে আপনারা প্রত্যেকটা মানুষ খুবই প্রেশাস, প্রত্যেকজনই খুবই প্রেশাস, এবং তাদের পক্ষ থেকে দুজন ভাইয়া আজকে এখানে এসছেন। বাট আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কিছুই হতো না, এবং আপনারা আছেন বলে কিন্তু সবকিছু হচ্ছে, এবং সর্বোপরি সৃষ্টিকর্তা আছেন। তো আজকে আমরা তাহলে প্রোগ্রামটা শেষের দিকে গেলাম। আর আমাদের আজকে প্রোগ্রাম হেড হচ্ছেন লিঙ্কন আহমেদ ভাইয়া,
যিনি আমাদেরকে সবসময় একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেন যে খুব চমৎকার কিছু মানুষকে নিয়ে আসার জন্য রেডিও ধ্বনির পক্ষ থেকে, এবং চমৎকার কিছু ঘটনা আমরা এক্সপিরিয়েন্স করতে পারি এই লিঙ্কন আহমেদ ভাইয়ার জন্যই। তো লিঙ্কন ভাইয়াকে অজস্র অজস্র ধন্যবাদ যে ভাইয়া আপনি আজকে যে অনুষ্ঠানটা মানে সুযোগ দিয়েছেন, এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। লিসেনার্স এবং ভিউয়ার্স সবার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। এবং তাহমিদ ভাইয়া এবং রবিউল ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা। আপনাকেও ধন্যবাদ অনেক আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আসলে যে আমরা প্রচার করতে পারতেছি অ্যাটলিস্ট। অবশ্যই 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 সবসময় ভালো কাজের সঙ্গেই আছি, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ যে একটা ক্রুশিয়াল টাইমে আপনারা এসে টাইম দিলেন আমাদেরকে। আমরা আপনাদের প্রতি ভীষণভাবে মানে কৃতজ্ঞ, এবং সেই সঙ্গে এর চাইতেও বেশি কৃতজ্ঞ যে আপনাদের যে কাজগুলো হচ্ছে এগুলোর জন্য আসলে আমরা মানে অন্তত আমার পক্ষ থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শোভা আপু, এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে এত সুন্দরভাবে আমাদেরকে মানে বুঝাই দেওয়ার জন্য যে হ্যাঁ আমরাও এটা করতে পারি, আমরাও আমাদের প্ল্যাটফর্ম, আপনাদের প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা সবার কাছে জিনিসটা ছড়াই দিতে পারি। এই জন্য আপনাকে ধন্যবাদ। আর হচ্ছে আরেকটা জিনিস আমার মেনশন করা না করলেই না, আমরা দুইজন আসি, কিন্তু আমরা কিন্তু এক্সিকিউটিভ বডি এখন বর্তমানে যারা আছি তারা হচ্ছে সব মিলিয়ে আমরা 6 জন। তো আরো 4 জন আমার কলিগ আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা না থাকলে আমরা দুইজনে মিলে কিছুই করতে পারতো না। আপু বারবার যে জিনিসটা মেনশন করতেছে, ইটস এ গ্রেট টিম ওয়ার্ক। সো তারা যেই 4 জন এখনো এক্সিস্টিং আছে, যারা আমার সাথে এখনো কাজ করতেছে, কাঁধে কাঁধ মিলায় কাজ করতেছে, তারা ছাড়া কখনোই এত দূর আসতে পারতাম না আমরা যেভাবে এখন পর্যন্ত কাজ করে আসছি, এত স্মুথলি করে আসছি। তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস ফ্রম মি, ফ্রম এনএসইউ এসএসসি। আপনাদের নামটা? একজনে হচ্ছে মাহমুদুর রহমান শরণ, তারপরে একটা হচ্ছে রেদওয়ানুল ইসলাম শাফি, একজনে হচ্ছে মাহিন রহমান সাকিফ, আর এটা হচ্ছে মাহাদি হাসান খান দীপু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবতার সঙ্গে থাকবেন। মানুষ মানুষের জন্য, এই পৃথিবীটা আসলে মানুষের। আমরা চাই যে এই পৃথিবীটা মানুষের বাসযোগ্য করে যেন আমরা বসবাস করতে পারি, এবং ঠিক সেজন্যই অনেক 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 কিছুর মাঝেও সত্যিকারের কিছু মানুষ আমাদের মধ্যে এখনও বেঁচে আছে, এবং তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থভাবে আমাদের মাঝে থাকতে পারেন, এবং সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং অনেক চমৎকার চমৎকার কমেন্টস করার জন্য। আজকের জন্য এভাবেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। বাই বাই।